অলরাইট। সো যে জিনিসটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে টাইল আইন্স আমরা কিভাবে ভালো করতে পারি। এখন টাইল আইন্স ভালো করার ক্ষেত্রে আপনারা একটা মডেল টেস্ট আপনারা ফোকাস করবেন। এখানে 13টা মডেল টেস্ট দিয়েছি আপনারা, যেহেতু আমরা 1 নাম্বার এবং 2 নাম্বারটা আলোচনা করেছি, আপনারা চাইলে সেটা করতে পারেন অথবা 3 থেকে আপনারা শুরু করেন। একটা মডেল টেস্ট আপনারা প্রিন্ট করে চাইলে করতে পারেন অথবা পিডিএফ আছে সেটা আপনারা দেখবেন, বোঝার চেষ্টা করবেন যেভাবে আমি এক্সপ্লেন করেছি। ফর এক্সাম্পল, পুরো প্যাসেজটা পড়বেন। প্যাসেজ বলতে খুবই কম ইনফরমেশন থাকে এখানে, 3 থেকে 4টা লাইন, 5টা লাইন ম্যাক্সিমাম, এর চেয়ে বেশি না। ওটা পড়বেন, বোঝার চেষ্টা করবেন কি বলা হচ্ছে সেখানে, কি ইনফরমেশন দেওয়া হচ্ছে, বোঝার চেষ্টা করবেন। এর পরবর্তীতে গিয়ে কোশ্চেনগুলোতে যাবেন, কোশ্চেনগুলো দেখবেন, কোশ্চেনের যে কিওয়ার্ডগুলো আছে, 1 2 3 4 5, 5টা প্রশ্ন থাকে। কিওয়ার্ডগুলো ধরবেন, ধরে দাগ দিবেন। সেম কিওয়ার্ডটা ওই প্যাসেজের কোন সেন্টেন্সে আছে সেটা খুঁজে বের করবেন। যে সেন্টেন্সে থাকবে বুঝবেন যে সেখানে আপনার অ্যান্সারটা আছে। এটার পাশাপাশি আরও কিছু সহজ ওয়ে আছে, যেমন হচ্ছে ভোন অর্ট, গেবুটস অর্ট। এগুলো সবসময় অর্ট যখন বলা হবে প্লেস, এগুলো হচ্ছে সবসময় একটা শহরের নাম। একটা জিনিস আপনাদেরকে আমি সবসময় আপনার মনে রাখবেন, অর্ট যদি কোনো কিছু বলে সেটা কখনো দেশ হতে পারে না। অর্ট মানে হচ্ছে প্লেস, স্থান। ঠিক আছে? তো আপনাকে সবসময় দেওয়া হবে অর্টের কথা। যদি অর্ট দেয় অর্টের কথা, আর যদি লার্ন দেয়, লার্ন মানে হচ্ছে দেশ, সেক্ষেত্রে আপনি দেশের অ্যান্সারগুলো লিখবেন। কারণ এখানে কিন্তু অনেকগুলো শহরের নাম লেখা থাকতে পারে, যেমন কোলনও লেখা থাকতে পারে, জার্মানিও লেখা থাকতে পারে। তো আপনারা কনফিউজ হওয়া যাবে না। অর্ড যদি থাকে তার মানে হচ্ছে সেটা কোলন হবে, অর্ড যদি থাকে সেটা আখেন হবে, অর্ড যদি থাকে সেটা প্যাটারবর্ন হবে। এই শহরগুলোর নাম হবে। এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিসটা করতে হবে। আমি আপনাদেরকে যেগুলো দিয়েছি আপনারা একটা 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 করে প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনাদের নিজেরাই ইমপ্রুভমেন্ট আপনারা ওই প্র্যাকটিসগুলো করার পরে পাবেন, এবং অনেকটাই কনফিডেন্ট ফিল করবেন যে পরীক্ষার জন্য যেটাই আসুক আপনারা পারবেন। এবং এখানে অনেকগুলো দেওয়া আছে যেটা আপনারা যদি ভালোভাবে করতে পারেন, পরীক্ষায় এক্স্যাক্টলি সেম তো কখনোই থাকবে না, কিন্তু সিমিলার ডেফিনেটলি ডেফিনেটলি আপনারা পাবেন। এর বাইরে কোনো কিছু আপনাদের থাকবে না, আসবে না। মানে আপনারা যদি এগুলো ভালো করে পড়তে পারেন, A1 পরীক্ষার জন্য আপনাদের টাইল আইনসে, শ্রাইবেন টাইল আইনসে আপনারা কোনো কোনো সমস্যা হবে না আশা করি, যদি ভালো করে এগুলো বুঝতে পারেন, শিখতে পারেন এবং লিখতে পারেন। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? বাকিদের কি অবস্থা? ইমন ভাই, জ্যোতি আপু, রাজীব ভাইয়া এবং সারা আপু, আসসালামু আলাইকুম সবাইকে, ভালো আছেন আপনারা? ভাই সালাম আপনি আলাইকুম কেমন আছেন ভাইয়া। ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আচ্ছা, আরেকটা অ্যানাউন্সমেন্ট ছিল। জার্মানিতে যারা থাকেন তারা হয়তো বা জানেন, আগামী 29 তারিখ মানে বৃহস্পতিবার হচ্ছে জার্মানিতে পাবলিক হলিডে। তো ওই দিন আমি একটা ক্লাস নিতে চাচ্ছিলাম, আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা? সেম টাইম থাকবে, শুধুমাত্র ওই দিন আমাদের একটা এক্সট্রা ক্লাস আমি নিতে চাচ্ছি, আপনাদের কোনো সমস্যা হবে? না, না ভাই। ইনশাআল্লাহ। না ভাই, সমস্যা নেই। আচ্ছা, ওকে, গুড। সেক্ষেত্রে নেক্সট মান্থেও আমাদের জার্মানিতে আরও 2টা হলিডে আছে, সম্ভবত জুনের 7 তারিখ, 6 কি 7 তারিখ, আমি আপনাদেরকে অ্যাডভান্স আমি বলে দিব। তখন আমাদের একটা এক্সট্রা ক্লাস হতে পারে, যেদিন সরকারি ছুটি থাকবে ওই দিন তো জার্মানিতে মোটামুটি সব কিছু বন্ধ থাকে, তো এক্সট্রা ক্লাস নিলে আমরা আমাদের জন্য সুবিধা হবে। আরেকটা হচ্ছে, আগামীকালকে আনফর্চুনেটলি কিছু আনওয়ান্টেড আমার কাজের জন্য, যেটা মানে আনওয়ান্টেড সার্কুমস্টান্সেস চলে আসছে, তো আগামীকালকে ক্লাসটা আনফর্চুনেটলি আমরা নিতে পারছি না। ঠিক আছে? তো আগামীকালকে ক্লাসটা ইনশাল্লাহ আমাদের 29 তারিখ হবে। আমি যদিও গ্রুপে লিখে দিব যারা জয়েন করতে পারেনি তাদের, যাতে মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। ওকে, আমরা তাহলে শুরু করি আজকে। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা লাস্ট ক্লাস নিয়ে? লাস্ট ক্লাসের আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি অলরেডি। যারা ক্লাসে একটু লেট করে আসছেন কোনো সমস্যা নেই। আমরা আলোচনা করেছি হচ্ছে টাইল আইন্স নিয়ে, শ্রাইবেন টাইল আইন্স। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, অথবা আপনারা কেউ এমন কোনো পার্সন আছে কিনা যিনি টাইল আইন্সগুলো পাশে প্র্যাকটিস করেছেন? আমি যে আপনাদেরকে পিডিএফটা দিয়েছিলাম ওখানে 13টা মডেল টেস্ট ছিল, আপনারা কি সেগুলো প্র্যাকটিস করেছেন বাসায়? জি ভাইয়া। ওকে। আপনার কোনো সমস্যা হয়েছে বুঝতে, রাজীব ভাইয়া? না ভাই, আমি বুঝতে পারছি। আচ্ছা, যে 13টা মডেল টেস্ট আছে এগুলার সবগুলো কি আপনার অ্যান্সার হয়েছে? কোন কোন জায়গায় আপনার বুঝতে সমস্যা হচ্ছিল অথবা অ্যান্সার করতে পারেননি আপনি? ভাই সবগুলো করিনি, 7টা 8টার মতো করছিলাম শুরুতে। ওকে, আচ্ছা, গুড। যারা করেননি কাইন্ডলি তারা আপনারা নিজ রেসপন্সিবিলিটিতে এটা করবে, এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যারা আমরা A1 পরীক্ষা দিব, খুব ইম্পর্টেন্ট। গুড। যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আমরা শুরু করি। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, ওয়েল, আজকে আমরা পড়বো হচ্ছে
খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। জার্মান গ্রামারের ক্ষেত্রে এবং জার্মান ভাষা শেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে আকুজাটিভ। মানে আকুজাটিভ, দাটিভ, গেনিটিভ, নমিনাটিভ। আমরা যে অনেক নাম শুনছি আমরা জার্মান শেখার আগে, অথবা আমরা যখন জার্মান শিখেছি শুরুতে কিন্তু আমরা এই নামগুলো শুনেছি। কিন্তু এগুলো নিয়ে আমি শুরুতে বলেছি যে আমরা স্টেপ বাই স্টেপ আমরা আগাবো, আমরা বুঝতে পারার চেষ্টা করব যে আসলে এক্স্যাক্টলি জিনিসগুলো কি, এটার সাথে বাংলা কিভাবে সর্বোচ্চ ম্যাচ করে আমরা সেটা শিখতে পারি, খুব ভালো করে আমাদের ক্লিয়ার ধারণা থাকে। কারণ এই ক্লিয়ার ধারণাটা যদি না থাকে, আমরা নেক্সট যেই লেভেলেই যাই, যেই ক্লাসটাই করি, আমরা বুঝতে পারবো না। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব ভালো করে আমাদেরকে বুঝতে হবে। খুবই সিম্পল, তবে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, শুরু করি। তো আজকে আমরা শিখবো হচ্ছে আকুজাটিভ নিয়ে। আমরা ক্লাসের শুরুতে, একদম কোর্সের শুরুতে আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন আম, একটা আর্টিকেলে চার্ট দিয়েছিলাম, আমি আপনাদেরকে বলেছিলাম যে চার্টটা আপনারা সবসময় মুখস্থ রাখবেন। তো সেখানেও আমরা একটু পরে যাব, কিন্তু সেখানে একটা ওয়ার্ড দেখেছিলাম আমরা, সেটা হচ্ছে আকুজাটিভ। এখন প্রশ্ন হচ্ছে আকুজাটিভ কি, এবং আকুজাটিভ এটা কি করে, এটা কোন জায়গায় ইউজ হয়, কিভাবে ইউজ হয়, কেন ইউজ হয়, কখন কখন ইউজ হয়, কখন কখন ইউজ হয় না, কিভাবে বুঝবো আমি ইউজ হয়, কখন আমাকে বুঝতে হবে এটা ইউজ করতে হবে না। তো এই জিনিসগুলো আজকে আমরা শিখবো। আকুজাটিভ হচ্ছে একটা কারক। আমরা বাংলা যেরকম কারক শিখেছি, কেস ইংলিশে, তো আকুজাটিভ হচ্ছে এমন একটা ফর্ম, এমন একটা কারক যেখানে আমরা জানি একটা সেন্টেন্সে তিনটা ফর্ম থাকে। সাবজেক্ট থাকে, যে কাজটা করে। আমি হচ্ছি, আমি আপনাদেরকে এখন জার্মান শেখাচ্ছি, আমি হচ্ছি সাবজেক্ট, কারণ আমার দ্বারা আমি কি করছি, জার্মান শেখাচ্ছি। শেখানোটা হচ্ছে ভার্ব, আপনাদেরকে শিখেছি, আপনারা হচ্ছে অবজেক্ট। তার মানে আমার মাধ্যমে, আমার দ্বারা আপনারা সবাই কিন্তু প্রভাবিত হচ্ছেন। কিভাবে প্রভাবিত হচ্ছেন? জার্মান শেখার ক্ষেত্রে প্রভাবিত হচ্ছেন, তাই না? তার মানে আপনাদের, আমার কাজের কারণে ডিরেক্ট প্রভাবটা কোথায় পড়ছে? আপনাদের উপর পড়ছে। এই যখনই আমার কারণে, অথবা যেই ব্যক্তি কাজটা করবে, যেই পার্সন, আমি হই, ইস, দু, এর, জি, এস, ভিয়া, জি, ইয়া, যেটাই হোক, যে সাবজেক্টই হোক, ওই সাবজেক্টের কারণে যদি ডিরেক্ট, যদি কোনো অবজেক্ট যদি প্রভাবিত হয়, তখন অ্যাকুজাটিভ হবে। কিছু এক্সাম্পল দেখি আমরা। যেমন ইস সে ডেন মান, আমি দেখছি, কাকে দেখছি? ডেন মান। আমরা এখানে ডেন মান কেন হবে? কারণ আমরা জানি যে ডেয়া মান। ঠিক আছে, ডেয়া মান যখন হবে তখন ওটাকে আমরা বলবো হচ্ছে কি, ডেনমার্ক। কেন? এটা হচ্ছে আকুজাটিভ। আকুজাটিভ কখন হবে? আমার মাধ্যমে যদি, অথবা সাবজেক্টের মাধ্যমে যদি অবজেক্ট যদি ডিরেক্টলি যদি প্রভাবিত হয়, সেক্ষেত্রে আকুজাটিভ হবে। যেমন জি কাউফট আইনেন আপেল, সে কি করছে? একটা আপেল কিনছে। ঠিক আছে, আপেল যদি কিনছে, আপেলটা ডিরেক্টলি তার দ্বারা কাজটা প্রভাবিত হচ্ছে, ডিরেক্ট অবজেক্ট। খেয়াল রাখতে হবে, একটা ওয়ার্ড ডিরেক্ট অবজেক্ট যদি থাকে, সেক্ষেত্রে এটা অলওয়েজ আকুজাটিভ হবে। আমরা সামনে অনেকগুলো এক্সাম্পল দেখবো, ক্লিয়ার হয়ে যাবে আমাদের। এই চার্টটা আমি বলেছিলাম একটা ইউনিক একটা চার্ট। এই চার্টটা আমার খুবই ভালো লাগে, এবং একদম সিম্পল ওয়েতে সবকিছু একটা সামারাইজ করা, যেটা একদম যে লেভেলে আপনি জার্মান শিখেন সব জায়গায় এই জিনিসটা কাজে লাগবে। আমরা এই পর্যন্ত শিখেছিলাম কি? নমিনেটিভ শিখেছি। আমরা জানি তিনটা আর্টিকেল আছে, চারটা আর্টিকেল নিয়ে আমরা পড়ছি: মাস্কুলিন, ফেমিনিন, নয়ট্রাল, প্লুরাল। সেখানে নমিনেটিভ কাকে বলা হয়? ডেয়া, ডি, ডাস, ডি, মানে যে আর্টিকেলগুলো আছে এগুলোকে সাধারণত নমিনেটিভ হিসেবে সম্বোধন করা হয়। এবং সেখানে আমরা বেস্টিমড আর্টিকেল পড়েছি, উনবেস্টিমড আর্টিকেল পড়েছি, নেগেটিভ আর্টিকেল পড়েছি। বেস্টিমড আর্টিকেল কি, আমাকে কেউ যদি একটু এক্সপ্লেন করেন? এবং উনবেস্টিমড আর্টিকেল কি, এবং নেগেটিভ কি? কি আমাকে এক্সপ্লেন করতে পারবেন? সবার জন্য। ইমন ভাইয়া বলেন তো দেখি। জ্যোতি আপু? ভাইয়া, বেস্ট টিম হচ্ছে নির্দিষ্ট করে বলা, কোনো কিছুকে নির্দিষ্ট করে বলছি। ফর আর এক্সাম্পল, উনডিস্টিংক্ট এক্সাম্পল আচ্ছা, দিন। বোতলটি। হুম হুম। আমরা জার্মানে আর চেষ্টা করি বোতলটি, তাহলে কি বলবো আমরা সেটা? আহ, বোতল ইংলিশ বলতে পারতেছি না ভাইয়া। ফ্লাশে, ডি ফ্লাশে বলবো আমরা। ফ্লাশে মানে ডি। হচ্ছে বোতল, আর ফ্লাশের আর্টিকেল হচ্ছে কি? ডি। তাহলে আমরা ডি আর্টিকেল যদি বলি, সেক্ষেত্রে সেটা হবে বেস্টিমড আর্টিকেল। হুম হুম, প্রসিড। আচ্ছা। আর উনবেস্টিংক্ট হচ্ছে অনির্দিষ্ট, লাইক একটি বোতল, তাহলে হয় হচ্ছে আইন ফ্লাশে। হুম হুম আর নেগেটিভ হচ্ছে নাবাচক, হুম কোনো কিছু নেগেটিভ বলা। হুম হুম। কিন্তু এর এখানে আরেকটা প্রশ্ন আছে আপু, আপনি যেটা বলেছেন উনবেস্টিমটি, আপনি যেটা বলেছেন এটা অ্যাবসলিউটলি কারেক্ট। আইন
আম, মান, অথবা আইন সুক অথবা আইন বুস বলেছেন, কিন্তু আইনে কখন হবে? আয়না হবে হচ্ছে ফ্যামিলিনের ক্ষেত্রে। এক্স্যাক্টলি। সরি। হ্যাঁ, ঠিক এক্স্যাক্টলি, আছে। হ্যাঁ। এক্স্যাক্টলি যখন হবে আইনে হবে তখনই যখন ফেমিনিন হবে। আর প্লুরালের ক্ষেত্রে কি হবে আপু? উন বেস্টিংটা প্লুরাল নাই ভাইয়া। এক্স্যাক্টলি, বেস্টিমতে কোনো প্লুরাল হয় না, কারণ এক যদি থাকে, একের প্লুরাল যদি কি হয়, হয় না। তো সেক্ষেত্রে এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, বেস্টিম যখন হবে কোনো প্লুরাল কিন্তু হবে না। যাই হোক, হুম। খুবই ভালো বলেছেন আপু, চমৎকার। ওয়েল, তো সেম জিনিসটা হচ্ছে আমাদের নেগেটিভের ক্ষেত্রেও, মাস্কুলিন নয়ট্রাল কাইন হবে, আর প্লুরাল যদি হয় কাইন হবে, কারণ যেহেতু এখানে নেগেটিভ, এখানে একের কোনো ইয়ে নাই, এক অথবা প্লুরালের কোনো ইয়ে নাই, সেক্ষেত্রে এখানে প্লুরালটা হবে। এবার আসি হচ্ছে আমাদের মেইন আজকের টপিক, সেটা হচ্ছে আকুজাটিভ। আকুজাটিভ কখন হবে, কেন হচ্ছে আকুজাটিভ? আমরা জানি নাম্বার ওয়ান শিখেছি, আকুজাটিভ তখনই হবে যখন একটা অবজেক্ট ডিরেক্টলি প্রভাবিত হবে সাবজেক্ট দ্বারা। দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা যদি হয় তাহলে আকুজাটিভ হবে। এখন আকুজাটিভ হলে কি কি পরিবর্তন আসছে আমরা জানি, এটা আকুজাটিভ হয়েছে, ওকে ফাইন। আকুজাটিভ হলে কেন আমাকে পরিবর্তন করতে হবে, কি কি পরিবর্তন হবে? পরিবর্তন হবে একটা জায়গায়, সেটা হচ্ছে মাস্কুলিনের ক্ষেত্রে। মাস্কুলিনের ক্ষেত্রে সাধারণত কি হয়? ডেয়া হয়, ডেয়া বুস হয়, ঠিক আছে। কিন্তু আমি যদি বলি যে ইজ যে আইনেন বুস, আইনেন বুস হবে অথবা ডেন বুস হবে। কেন ডেন বুস হবে এখানে? কারণ আকুজাটিভ যদি হয় সেটা ডেয়া, যদি ডেয়ারটা পরিবর্তন হয় তখন ডেন হয়ে যাবে। ফেমিনিন যদি হয়, ডি থাকলে ডি হবে, ডাস থাকলে ডাস হবে, প্লুরাল যদি ডি হয় ডি হবে। তার মানে একটা জায়গায় আকুজাটিভ হলে পরিবর্তন হবে, সেটা শুধুমাত্র মাস্কুলিন। এখন প্রশ্ন হচ্ছে, আমি আমার যেই আর্টিকেলটা আমাকে খেয়াল রাখতে হবে, ডিরেক্টলি কোনো কিছু যদি প্রভাবিত হয়, সেটা যদি মাস্কুলিন হয়, যেটা জিনিসটা বুঝলাম, সেক্ষেত্রে ডেয়ারটা তখন ডেন হবে। এটা হচ্ছে বেস্টিমড আর্টিকেল, ডেয়ারটা পরিবর্তন হয়ে ডেন হচ্ছে। বেস্টিম যদি হয়, যেহেতু একটার কথা বলি আমরা, একটা হলে সাধারণত নমিনেটিভ হলে কি হয়, আইন হয়। কিন্তু আমরা যখন আকুজেটিভ বলবো তখন আইনটা পরিবর্তন হয়ে হবে আইনেন। আর কোনো জায়গায় কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র মাস্কুলিনের ক্ষেত্রে পরিবর্তন হবে। সেমভাবে নেগেটিভ যদি থাকে আমাদের, মাস্কুলিনের ক্ষেত্রে কাইনের জায়গায় কাইনেন হবে, ইএন যুক্ত হবে। আর কোনো 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 জায়গায় কোনো পরিবর্তন হবে না। সবাই বুঝতে পেরেছি আমরা? গুড, আসি এবার আমরা কিছু এক্সাম্পল দেখি। আমরা এতক্ষণ পর্যন্ত বুঝলাম হচ্ছে কিভাবে গ্রামারটা কাজ করে, গ্রামারের পার্থক্যটা কোন জায়গায় কখন হচ্ছে সেটা আমরা জানি। এবার আসি এক্সাম্পলের মাধ্যমে সেটা আমরা আরো বিস্তারিতভাবে আমরা বোঝার জন্য। যেটা বললাম, আর্টিকেল শুধুমাত্র মাস্কুলিন যদি থাকে পুরুষবাচক, সেক্ষেত্রে আর্টিকেলের পরিবর্তন, আর কোনো জায়গায় কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে আমরা জানি নমিনেটিভ ডিয়া মান থাকলে সেটা ডেন মান হবে। কেন ডেন মান হবে আকুজাটিভের ক্ষেত্রে? কারণ এটা হচ্ছে কি, মাস্কুলিন। মাস্কুলিন থাকলে সেটা ডিয়ারটা তখন ডেন হয়ে যাবে, এটা হচ্ছে বেস্টিমড। আর যদি আইন মান হয়, সেটা পরিবর্তন হয় আইনেন মান হবে, কারণ মাস্কুলিনের ক্ষেত্রে। অন্য কোনো জায়গায় যেমন ডি ফ্রাও যদি থাকে, আকুজেটিভ যদি হয়, ডি ফ্রাও থাকবে, কোনো পরিবর্তন হবে না। ডাস্কিন যদি থাকে, ডাস্কিন্ড। এটা আমাদের মানে আমাদের মাথা ব্যথা না, আমাদের যদি শুধুমাত্র আমাদের মাথা ব্যথা একটা এক জায়গায় থাকবে, মাস্কুলিন যদি থাকে সেটা আমাকে পরিবর্তন করে আকুজেটিভ ফর্মটা দিতে হবে, রিস্টিশ ফর্মটা আমাকে দিতে হবে। অন্য কি পরিবর্তন, অন্য কোনো জায়গায় কোনো পরিবর্তন হচ্ছে না, সেটা আমাদের চিন্তা করার প্রয়োজন নেই। ডাস্কিন থাকলে ডাস্কিন থাকবে, ডিবিউশা থাকলে ডিবিউশা হবে। যেমন একটা এক্সাম্পল যদি দেখি, নমিনেটিভ। এখন প্রশ্ন হচ্ছে নমিনেটিভ কখন হবে ভাইয়া, আকুজেটিভ কখন হবে, কিভাবে বুঝবো? খুবই সিম্পল এবং খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, এবার আসি হচ্ছে নমিনেটিভ কিভাবে হয়। যেমন der Mann kauft ein Auto, খেয়াল রাখতে হবে der Mann শুরুতে বসেছে, কারণ der Mann হচ্ছে সাবজেক্ট। খেয়াল রাখতে হবে এখানে সাবজেক্টটা বুঝতে হবে আমাদেরকে। যখনই কোনো কিছু শুরু হয়েছে, এটা হচ্ছে আমার সাবজেক্ট। এটা কি আমার অবজেক্ট? না, অবজেক্ট না। অবজেক্ট কি এখানে? অবজেক্ট অটো। খেয়াল রাখতে হবে, ডেয়ামান শুরুতে যেহেতু বসেছে, এটা সাবজেক্ট হিসেবে বসেছে, সেজন্য ডেয়ামান ডেয়ামানই আছে, মানে নমিনেটিভ ফর্মে আছে, ঠিক আছে। কিন্তু আমরা অ্যাকুজেটিভ কখন হয় আমরা জানি, যখনই আমার দ্বারা, সাবজেক্ট দ্বারা ডিরেক্টলি অবজেক্ট যখন প্রভাবিত হচ্ছে, তখন শুধুমাত্র অ্যাকুজেটিভ হচ্ছে। তার মানে এখানে অ্যাকুজেটিভ কোনটা হবে? ডাস অটো যেটা আছে, ডাস অটোটা হচ্ছে অ্যাকুজেটিভ হবে। কিন্তু আমরা জানি কি, ডাস অটো এটা হচ্ছে কি, নিউট্রাল, নয়ট্রাল বলি আমরা, যার মানে নয়ট্রাল যদি থাকে সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে হবে না। তার মানে আইন অটো, যে যে জিনিসটা আমরা এখানে দেখলাম, আম, আইন যদি থাকে, আইনে থাকবে, কোনো পরিবর্তন হবে না। কারণ কি, এটা হচ্ছে ডাস অটো। এটা যদি থাকতো, ফর এক্সাম্পল ডেয়া সুক যদি থাকতো, সেক্ষেত্রে কি হতো, আইনেন সুক হতো, কারণ মাস্কুলিন। এবার আসলে অ্যাকুজেটিভ কিভাবে হয়, যেমন এই যে ডেন মান, আমি ব্যক্তির আগে দেখছি ইস, আমি, অথবা আমি যদি বলি যে ডেয়া মান জেট জিয়েট ডেন মান, এটা হতে পারে, মানে ওই ব্যক্তিটা ওই ব্যক্তিকে দেখছে,
বুঝা গেল? তার মানে ডেন মান হবে এখানে কি আকুজাটিভ। কেন? এটা হচ্ছে মাস্কুলিন। সামনে আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিছু ভার্ব লিস্ট আছে। এখানে আরো কিছু ভার্বের লিস্ট আছে, যেমন হাবেন আঁকা, জেন দেখা, কাউফেন, মিউগেন, এসেন, ট্রিঙ্কেন, নেমেন, ফিন্ডেন। এগুলো সাধারণত এই ভার্বগুলো থাকলেই অ্যাকুজাটিভ হয়। যদিও আমরা আমাদেরকে সর্বোপরি সবসময় খেয়াল রাখতে হবে কি আমার সাবজেক্ট দ্বারা কোনো অবজেক্ট প্রভাবিত হচ্ছে কিনা, কিন্তু সাধারণত এই ভার্বগুলো থাকলে অ্যাকুজাটিভ হিসেবে ভার্বগুলোকে ধরা হয়। যেমন কিছু এক্সাম্পল যদি দেখি আমরা ডান পাশে, ইস হাবে আইনেন হুন্ড। কারণ আইনেন কেন হুন্ড কেন হয়েছে, কারণ আমরা জানি এটা হচ্ছে ডেয়া হুন্ড। আমার একটা কুকুর আছে, কার কুকুর আছে? আমার। কি আছে? কুকুর আছে। আমার ডিরেক্ট অবজেক্ট এটা থাকার কারণে ডেয়া হুন্ড হয়ে গিয়েছে কি আইনেন হুন্ড। আচ্ছা রাজীব ভাইয়া, এখানে যদি থাকতো ইস হাবে, এটা কি আইন যদি না হয়ে আমি যদি বলতাম ডেয়া হুন্ড হবে নাকি ডেন হুন্ড হবে, এটা বলুন তো। ইস হাবে আইনের না থেকে তাহলে যদি ডেন আইনের না হুন্ড হতো। না থাকতো তাহলে ডেন হুন্ড। ডেন হবে। কারণ আইনের না থাকলে ডেন হবে। আর যদি বলি যে আমার কোনো কুকুর নেই তাহলে তাহলে হবে কাইনেন। কাই কাইনেন। কাইনেন। এক্স্যাক্টলি, তাইলে হবে কাইনেন, কারণ এটা হচ্ছে কি ডেয়া হুন্ড। আচ্ছা, যা গুড। তারপর হচ্ছে জি মাগ ডি মিউজিক, সে মিউজিক পছন্দ করে। এখানে হচ্ছে ডি মিউজিক, ডি মিউজিক বলা হয়। ডি মিউজিক যদি হয় সেক্ষেত্রে এটা হচ্ছে ফ্যামিলিন, কোনো পরিবর্তন হবে না। ভিএ জেন আইন হোটেল, আমরা একটা হোটেল দেখি, এটা হচ্ছে ডাস হোটেল। ডাস হোটেল যদি থাকে সেক্ষেত্রে আইন হোটেল হবে। ইস এসে আইনেন আপেল, আমি একটা আপেল খাচ্ছি। দেয়া আপেল হওয়ার কারণে আইনেন আপেল হয়েছে। ইস এসে আইনে গুকে, কেন আইনে গুকে হয়েছে? কারণ এটা হচ্ছে ডি গুকে। আমরা জানি ওই চার্টে আমরা শিখেছি আইনে ডি যদি থাকে সেক্ষেত্রে সেটা আইনে হয়। কারণ এগুলো অ্যাকুজেটিভ হলেও কোনো পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র পরিবর্তন হচ্ছে কোথায়? আমাদের মাস্কুলিন ফর্মে। এ আমার ডেন হুন্ড, এই যে আবার ডেয়া হুন্ড থাকার কারণে ডেন হুন্ড হয়েছে। ঠিক আছে। জিমাগ ডিকাচ্ছে, ডিকাচ্ছে থাকার কারণে ডিকাচ্ছেই হয়েছে। আসলে ম্যাটার করে না, শুধুমাত্র পার্থক্য হবে হচ্ছে কি ডেহাউন থাকলে, ডেয়া থাকলে সেটা পরিবর্তন হয় ডেন হবে, না হয় আইনেন হবে, না হয় কাইনেন হবে। সিম্পল। কারো কোনো প্রশ্ন আছে? এই ক্লাসটা বোঝাটা খুব এর আগের স্লটে, আগের পেজে, এই যে এইখানে ধরেন ইয়া মাগ দেন হুন্ড, হুম আমরা প্রথমে ধরেন ওই যে ইস হাবে আইনেন হুন্ড, হুম। মানে এটা কি সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে সব সময়? আপনার সেন্টেন্সের উপর বলতে আপনার মানে মানে কোথায় ধরেন sentence হয়? এখানে ধরেন আমার, এই যে এটা মানে কি ইস হাবে আইনেন হুন্ড মানে আমার একটি কুকুর আছে, হুম। আবার এখানে বলতেছি আমি একদম নিচের লাইনে ইয়া মাগ দেন হুন্ড। সে এক কুকুর পছন্দ করে, সে কুকুর পছন্দ করে। আমাদের সাধারণত আমরা অনেকে কিন্তু পোষা মানে বিড়াল অথবা পাখি অথবা কুকুর পুষতে কিন্তু পছন্দ করে, পালতে পছন্দ করে। এক্ষেত্রে বলা হচ্ছে সে পছন্দ করে। এখন আপনার প্রশ্ন যদি আমি বুঝতে পারি, আপনার প্রশ্ন হচ্ছে সেন্টেন্সের উপরে ডিপেন্ড করে কিনা এটা আকুজেটিভ হবে অথবা জি জি। প্রথমত হচ্ছে একটা জিনিসই থাকুক, আপনার যেই ভার্বই থাকুক, আমি আপনাদেরকে একটা ভার্বের লিস্ট দিয়েছি। এটা হচ্ছে ইন জেনারেল, এটার বাইরে যেই ভার্বই থাকুক ডাজন্ট ম্যাটার। আপনাকে খেয়াল রাখতে হবে আপনার যদি ডিরেক্ট অবজেক্ট যদি কোনো কিছু থাকে সেটা এখানে অ্যাকুজেটিভ। এখানে আপনার ডিরেক্ট অবজেক্ট কি? হুন্ট। এয়া এয়া হচ্ছে কি সে, সে পছন্দ করে। কি পছন্দ করে? হুন পছন্দ করে। তার মানে তাকে দ্বারা ডিরেক্ট অবজেক্ট এখানে কি আছে? হুন্ট আছে। তার মানে এটা হবে হচ্ছে আকুজাটিভ। যে সেন্টেন্সই হোক, সেন্টেন্সের স্ট্রাকচার আপনাকে খেয়াল রাখতে হবে এখানে অবজেক্ট কি আছে। অবজেক্ট কি ডিরেক্ট অবজেক্ট যদি থাকে এখানে সেক্ষেত্রে এটা আকুজাটিভ। সেন্টেন্সের উপরে আসলে ডিপেন্ড করবে না, যে যেমন ইস হাবে আছে এই জন্য হবে ব্যাপারটা তা না। এটার বাহিরেও যদি কোনো সেন্টেন্স থাকে, যেমন ইস ফিন্ডে ফর এক্সাম্পল ich finde den Mann schön, আমি ওই মানুষ ওই ব্যক্তিটাকে আমার কাছে মনে হচ্ছে উনি অনেক সুন্দর। ফর এক্সাম্পল অনেক সুদর্শন মনে হচ্ছে। ich finde, তো তার মানে ফিন্ডে হচ্ছে আরেকটা ভার্ব। ঠিক আছে। তার মানে ফিন্ডে থাকলেই যে হবে তা না, আমাকে খেয়াল রাখতে হবে আমার ডিরেক্ট অবজেক্ট আছে কিনা। ডিরেক্ট অবজেক্ট যদি থাকে, সেটা যদি মাস্কুলিন থাকে, অ্যাকুজাটিভ। বুঝা গেল ভাইয়া? জি। ওকে। এবার আসি হচ্ছে আরো কিছু এক্সাম্পল নিয়ে। যত এক্সাম্পল দিব ততই আমরা ভালো করে বুঝতে পারবো।
যেমন যেটা অলরেডি আমরা দেখেছি, ইজ এ ডেন মান, কারণ হচ্ছে ডেয়া মান থাকার কারণে ডেন মান হয়েছে। আই সি দ্য ম্যান, আমি মানুষটাকে দেখি। জি কাউফ আইন বুক, উনি একটা বই কিনেছে, ঠিক আছে। ডাস বুক থাকার কারণে আইন বুক হয়েছে। এটা হচ্ছে কি উনবেস্টিমড আইন, ডাস বুক ওই জন্য আইন বুক হয়েছে। ভি এস এন আইন আপেল, আমরা একটা আপেল খাচ্ছি, ডে আপেল থাকার কারণে আইন আপেল হয়েছে, যেহেতু এটা মাস্কুলিন। এয়াজিড আইনেন ফিল্ম, সে একটা মুভি দেখছে, ডেয়া ফিল্ম থাকার কারণে আইনেন ফিল্ম হয়েছে। ডেয়া আছে এখানে, হয়তো বা এখানে ডেন ফিল্ম হবে, নাহলে আইনেন ফিল্ম। যদি ডেন হয় মানে আমি এই মুভিটা দেখছি, আমি যদি বলি যে আমি এই মুভিটা দেখছি, আমি থ্রি ইডিয়টস মুভিটা দেখছি, এই মুভিটা, তাহলে হবে ডেন থ্রি ইডিয়টস ফিল্ম, অথবা যেটা বলি আমরা। আর যদি বলি যে আমি একটা মুভি দেখছি, সেক্ষেত্রে আইনেন হবে। এটা ডিপেন্ড করে আমি কি বলছি। যদি বলো যে কোনো মুভি আমি দেখছি না, সে দেখছে না, এয়াজিড খাইনেন ফিল্ম, ich habe einen Computer, du hast einen Computer, ich habe den Computer, মানে এটা হচ্ছে আমার এই কম্পিউটারটা আমার আছে, ঠিক আছে। আমি একটা অ্যাপল দেখেছি এখানে এখানে, আমি বললাম ও ich habe den Computer, এই কম্পিউটারটা আমার আছে, বুঝা গেল। যদি বলি যে wir haben den Computer, আমাদের এই কম্পিউটারটা আছে, যদি মানে যদি স্পেসিফিক যদি বলি। আর যদি বলি যে আমার একটা কম্পিউটার আছে, wir haben einen Computer, ঠিক আছে। দেয়া কম্পিউটার থাকার কারণে einen হবে। Wir kaufen ein Auto. For example, ich habe einen Auto gekauft, ein Auto gekauft. Ein Auto. যদি বলতাম যে আমার der, এটা যদি der Auto হতো, তাহলে হতো কি wir kaufen einen Auto। কিন্তু এটা যেহেতু das Auto আমরা জানি, সেক্ষেত্রে ein Auto হবে। সেম ভাবে die বানানা থাকার কারণে eine Banana, ফিল্ম থাকার কারণে einen Film। তো মধ্য কথা হচ্ছে আমাদের এখানে, আমি শুরুতে আপনাদেরকে একদম শুরুতে বলেছিলাম যে আমাদের যখনই কোনো ওয়ার্ড আমরা শিখবো, কোনো নাউন শিখবো, আমাদেরকে খেয়াল রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে আর্টিকেল সহ আমাদের মনে রাখতে হবে। এখন আমরা আর্টিকেলের ইম্পর্টেন্সটা বুঝতে পারছি হয়তো বা কিছুটা, যে আর্টিকেল যদি না জানি, আমি জানবো না যে আসলে এখানে কি ডেন হবে নাকি আইনেন হবে, আমরা কিন্তু বুঝতে পারবো না। সেই জন্য আমাদের আর্টিকেল সহ কোনো ওয়ার্ড আমাদেরকে শিখতে হবে, তা না হলে গ্রামাটিক্যাল পার্ট কিন্তু আমরা ঠিকভাবে লিখতে পারবো না, বুঝতে পারবো না। গুড। কারো কোনো প্রশ্ন আছে? বুঝতে পেরেছি আমরা আর্টিকেল, আকুজাটিভ। আচ্ছা, এবার আসি আমরা কিছু কুইজ করব, ঠিক আছে। এটা কে কে বলবে? ফাতেমা আপু বলেন তো দেখি, এক নাম্বারটা কি হবে? ইস যে হে ডেনমান, ডেনমান হতে পারে, আর কি হতে পারে? আবার আইনেন মান, হুম হুম, আর একটা হতে পারে কাইনেন মান। কাইনেন মান। হুম হুম, ইসে ডেনমান হোক, অথবা আইনেন মান, অথবা কাইনেন মান, যে কোনো একটা ফর্ম হতে পারে। গুড। থ্যাংক ইউ আপু। তারপর হচ্ছে কুতুব ভাইয়া, বলেন তো সেকেন্ডটা কি হবে? Sie kauft einen Buch, ein Buch, অথবা অথবা sie kauft das Buch, হুম হুম, অথবা mm, sie kauft নেগেটিভ যদি বলি, kein, keine Buch, আবার বলেন। sie kauft নেগেটিভ হইলে kein Buch, কাইন বুক। খাইন না, খাইন না বলে আমরা বলবো কাইন, একদম সিম্পল। কাইন, কারণ এটা এখানে কা আছে শুধুমাত্র, ঠিক আছে। কা থাকার কারণে কি বলবো? আবার বলুন তো ভাই। kein Buch, কাইন বুক, কারণ এটা হচ্ছে কি ডাস বুক আছে আমাদের, ডাস বুক থাকার কারণে ডাস বুকই হবে। যদি এটা হচ্ছে আমাদের ডিরেক্ট অবজেক্ট, এটা খেয়াল রাখতে হবে, এটা আমাদের ডিরেক্ট অবজেক্ট না, ডিরেক্ট অবজেক্ট, কিন্তু যখনই শুধুমাত্র পরিবর্তন কোথায় হয়, আকুজাটিভের ক্ষেত্রে শুধুমাত্র মাস্কুলিনের জায়গায় পরিবর্তন, আর কোথাও কোনো পরিবর্তন হয় না। যদি এটা যদি যেহেতু ডাস বুকই থাকবে। বেস্টিম যদি হয়, বেস্টিম যদি হয়, আইন বুক, নেগেটিভ যদি হয়। বা যদি এটা গল্পের বই বলতো তাইলে আমরা বলতাম উম, যদি গেসিস্ট বুক হইতো, গল্প মানে হচ্ছে গেসিস্ট, জি, গেসিস্টে বুক, তখন হচ্ছে আপনার ডাস যদি থাকে ওইটা আপনাকে গেসিস্ট ডি গেসিস্টে বুক, অথবা ডি যদি থাকে তখন ডি হতো। আর যদি ডেয়া যদি গেসিস্টে বুক স্পেসিফিক ভাবে আরো কোনো, যেমন লিটারেচারের কোনো যদি বুক থাকতো, সেটা যদি ডেয়া যদি থাকতো, তখন হতো হচ্ছে আইনেন বুক। আইনেন, ফর এক্সাম্পল কিন্ডার বুক, অথবা আইনেন কিন্ডার বুক, এটা ডাস কিন্ডার বুক হবে আর কি। তো আইন কিন্ডার বুক হতো আর কি সাধারণত। যদি এটা যদি এই যদি মাস্কুলিন যদি হতো, তো সেক্ষেত্রে এটা আইনেন হবে। আর মাস্কুলিন যদি না হয়, সেটা যে ফর্মে আছে ওভাবে থাকবে, মানে নিউট্রাল যদি থাকে নিউট্রাল, ফেমিনিন থাকলে ফেমিনিন। ইয়া।
জি ভাইয়া, বুঝতে পারছি। গুড। আচ্ছা, তারপরে রাজীব ভাইয়া 3 নাম্বারটা বলেন দেখি। Wir essen den Apfel. হুম। তারপর unbestimmt ফর্মে। Also, wir essen einen Apfel. হুম। Wir essen keinen Apfel. ভি হ্যাসেন ক্যানেন আপেল, sehr gut। তার মানে আমরা যেটা বুঝলাম, আমাদের 3টে ফর্ম খেয়াল রাখতে হবে। এটা ডিপেন্ড করছে আমি কি বলতে চাচ্ছি, মানে আমার সেন্টেন্সে কি লিখতে চাচ্ছি অথবা বলতে চাচ্ছি, ওটার উপর ডিপেন্ড করে আমরা 3টে ফর্মের মধ্যে একটা ফর্ম আমরা বসাবো। গুড। সারা আপু 4 নাম্বারটা বলেন দেখি। Er sieht den Film. হুম। Er sieht einen Film. হুম। Er sieht keinen Film. হয়নি আপু, আবার আরেকবার ট্রাই করেন। Keinen হবে। আপনি চিন্তা করেন দেখি। অ্যাকুজেটিভ কি, আপনি কি বলতে পারবেন আমাকে? অ্যাকুজেটিভ Eine, অ্যাকুজেটিভ কখন হবে, আপনি আমাকে বলতে পারবেন সেটা? সর্বপ্রথম অ্যাকুজেটিভ মানে কি আপু? অ্যাকুজেটিভ হচ্ছে আমাদের একটা কারক, একটা আম, আমরা কেস, ঠিক আছে? অ্যাকুজেটিভ কখন হয়? অ্যাকুজেটিভ তখনই হবে যখন কোনো ডিরেক্ট অবজেক্ট যদি থাকে আমার। এখানে ডিরেক্ট অবজেক্ট কি আপু, বলুন? Film, ফিল্ম। Film. হ্যাঁ। এখন আমরা পড়েছি একটা স্লাইড, আমরা পড়েছি স্লাইডে যদি দেয়া যদি থাকে সেক্ষেত্রে অ্যাকুজেটিভ ফর্মে পরিবর্তনটা কোথায় হয়? মাস্কুলিনের ক্ষেত্রে ডেন হয় না? Article এ হয়। আর্টিকেলে হয়। পরিবর্তন হয় কিভাবে বলেন দেখি? ডেন হয়, তারপর হচ্ছে কি হয়? ডেন। আইন যদি থাকে সেটা আইনেন হয়, আর নেগেটিভ যদি ফর্ম থাকে সেক্ষেত্রে কাইনেন হয়। Einen হবে। ওকে, জি, এতটুকু বুঝতে পেরেছেন? জি। গুড। এবার আসি হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে সেন্টেন্সটা কি, কোন ফর্মে আছে সেন্টেন্সটা। খেয়াল রাখতে হবে এজিট ডট ডট ফিল্ম। ও, তার মানে হচ্ছে আমাকে বুঝতে হবে এখানে ডিরেক্ট অবজেক্ট আছে, তার মানে হচ্ছে আকুজাটিভ। এতটুকু আইডেন্টিফাই করেছি। সেকেন্ড অ্যাটেম্প্ট আমাদের হবে এটা কি মাস্কুলিন, যদি মাস্কুলিন থাকে তাহলে আমাকে আর্টিকেলটা চেঞ্জ করতে হবে, যদি মাস্কুলিন না হয় পরিবর্তন করতে হবে না। তার মানে হচ্ছে আমরা জানি কি চিন্তা করছি, ও আচ্ছা ফিল্ম, ফিল্মের আর্টিকেল কি ডেয়া ফিল্ম। ডেয়া ফিল্ম যদি থাকে Film. সেক্ষেত্রে এটা কি পরিবর্তন হয়, কি হবে? Then, ডেন হবে, এক্স্যাক্টলি। আর যদি উনবেস্টিম যদি হয়, একটার কথা বলি, তাহলে কি হবে? einen, আইনেন। যদি বলি যে নেগেটিভ কোনোটাই না, তাহলে কি হবে? keinen. কাইনেন। গুড। ক্লিয়ার আপনার কাছে এটা? জি, গুড। thank you. আচ্ছা, আপনাকে থ্যাংক ইউ, খুব ভালো করে বুঝতে পেরেছেন আশা করি। আপনারা, আমি মেক শিওর করতে চাই আপনারা সবাই যাতে আকুজেটিভ আজকে ভালো করে বুঝতে পারেন। জ্যোতি আপু, 5 নাম্বারটা প্লিজ। Ich habe den Computer. হুম হুম। Ich habe einen Computer. হুম হুম। Ich habe keinen Computer. এক্স্যাক্টলি, হিসাবে ক্যানন কম্পিউটার, অথবা যে ফর্মে আমরা লিখতে চাচ্ছি সেই ফর্মটা আমরা এখানে দিব। গুড, খুবই ভালো উত্তর দিয়েছেন আপু, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, ইয়ামিম আপু, তারপর হচ্ছে 6 নাম্বারটা আপনি বলেন। Wir kaufen das Auto. হুম হুম। তারপর ওটা হচ্ছে Dear kaufen ein Auto. হুম হুম। তারপর Dear kaufen kein Auto. কাইন অটো কেন? এই কাইন দিয়েছেন আপু আপনি, অথবা পরিবর্তন করেননি? এটা কিন্তু আকুজেটিভ হচ্ছে, আকুজেটিভ হলে পরিবর্তন কেন হচ্ছে না? এখানে নিউট্রালের ক্ষেত্রে আইনটা আইনে আছে আর কাইনের ক্ষেত্রে কাইনে আছে। এক্স্যাক্টলি, এখানে নিউট্রাল হওয়ার কারণে, যেমন ডাস অটো থাকার কারণে কোনো ধরনের পরিবর্তন হবে না। অনেক ধন্যবাদ আপনাকে আপু। আচ্ছা, তারপর হচ্ছে আম, ইমন ভাইয়া, আপনি কি 7 নাম্বারটা বলবেন? হ্যাঁ ভাইয়া। হুম হুম। Sie ist die Banane. Sie ist eine Banane. হুম হুম। আর হচ্ছে গিয়া আপনার sie ist keine Banane. হ্যাঁ, এটাকে আমরা বলবো হচ্ছে ডি বানানে। আবার বলেন। Die Banane. ডি বানানে, এক্স্যাক্টলি। কারণ এখানে কোনো পরিবর্তন হবে না, এই কারণে, কারণ এটা হচ্ছে কি ফেমিনিন। গুড। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আরো কয়েকটা কুইজ করি। সেটা হচ্ছে তাবাসসুম, আপনি কি বলতে পারবেন 1 নাম্বারটা এখানে কি হবে? einen, কোনটা হবে? আইনে? নেন। এটা আবার ক্লিয়ার করে বলেন। Der Apfel হইলে einen, আই নেন, ক্লিয়ার করে বলেন। einen, আই নেন, এভাবে বলেন। einen, আপনার কথা আমার এখনো মনে হচ্ছে আইনে, আই নেন।
আইনেনে তো বলছি, আইনেন। আচ্ছা, আই নেন বলবো এটাকে আমরা, ঠিক আছে? যখনই বলবো ইশ কাউফে আই নেন আপেল, কারণ এক্সামিনের কথা যেভাবে আমাদের শুনতে ভালো ক্লিয়ার থাকে, সেক্ষেত্রে আমরা ওভাবে ক্লিয়ারলি আমরা বলার চেষ্টা করব। ওকে, এটা হচ্ছে তাহলে ইশ কাউফে আই নেন আপেল। আচ্ছা, সেকেন্ড নাম্বার, ফাতেমা আপু বলেন তো দেখি 2 নাম্বারটা। Sie hat eine Buch gelesen. গেলেজেন। Gelesen. গেলেজেন এটা হচ্ছে আমাদের একটা প্রেজেন্ট পারফেক্ট আমরা ইউজ করি, এটাকে পার্টিসিপ সোয়াই ফর্ম বলা হয়, কিন্তু আমরা এটাকে যেহেতু এখনো পড়িনি, তো সেটা আপনাদের না পারা এখনো স্বাভাবিক, কিন্তু আমরা এটা নেক্সট ক্লাসগুলোতে আমরা পড়বো। এটা হচ্ছে এমন একটা ফর্ম, মানে আমরা যখন কোনো পূর্বের কোনো পাস্ট যদি এক্সপ্লেন করতে চাই, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্টটা সাধারণত আমরা স্পিকিং এর ক্ষেত্রে জার্মানে আমরা বলি, আমরা ইংলিশে যেরকম বলি, যেমন আই ডিড ইট, আমরা ইংলিশে জার্মানে কিন্তু এভাবে বলি না, ইস হাবে das gemacht, আমরা এইভাবে বলি। অথবা এটারও কিন্তু ফর্ম আছে, মানে পাস্ট ফর্ম আছে, যেমন ইশ মাখতে ডাস, আমি করেছিলাম, কিন্তু ওভাবে আমরা জার্মানি কিন্তু আমরা বলি না, আমরা বলি ইশ habe das gemacht, আমি সেটা করেছিলাম, প্রেজেন্ট পারফেক্ট ইউজ করি। তো এগুলো আমরা হুম। নেক্সট ক্লাসগুলোতে পড়বো। তো এটা অ্যান্সার কি হবে আপু, আপনি বলেছেন, আবার বলেন দেখি। Sie hat ein Buch gelesen. এটা হচ্ছে বুখ, খ উচ্চারণ হবে বুখ, Buch. বুখ গেলেজেন, sehr গুড, কারণ এটা হচ্ছে কি আপু, ডাস বুখ। হুম হুম, তারপর হচ্ছে ইয়ামিন আপু বলেন তো 3 নাম্বারটা। Wir essen eine Banane. Wir essen eine Banane, কারণ এটা হচ্ছে ডি বানানা। জি। গুড, তারপর হচ্ছে জুথি আপু 4 নাম্বারটা বলেন। Er sieht einen Film. Ihr seht einen Film, sehr gut। তারপর সারা আপু বলেন 5 নাম্বারটা। Ich brauche einen Computer. ইস ব্রাউখে, খ উচ্চারণ করবো আমরা, ইস ব্রাউখে, ব্রাউখে মানে হচ্ছে নিড, কোনো কিছু প্রয়োজন আমার Ich একটা। brauche einen Computer. ইস ব্রাউখে আইনেন কম্পিউটার, গুড, sehr গুড। তারপর হচ্ছে কুতুব ভাইয়া বলেন তো 6 নাম্বারটা। Sie trinkt, টিটা হচ্ছে ডেয়াতে, দেয়াতে, হলে তাইলে হবে কি দেনথে। এখানে 3টে ফর্ম দিয়েছি, 3টে থেকে ও, তাইলে হবে আইনেন, আইনেন, এনথে। জি ট্রিঙ্কড আইনেন, ঠিক আছে? তো এতক্ষণ পর্যন্ত আমরা কি বুঝলাম, কোন জিনিসটা ইম্পর্টেন্ট, আমাদের আর্টিকেল মনে রাখাটা হচ্ছে ইম্পর্টেন্ট, তাই না? যে কোনো ওয়ার্ড শিখবো, ওয়ার্ডের সাথে সাথে আর্টিকেলটা মনে রাখতে হবে। গুড। কারো কোনো প্রশ্ন আছে কিনা এখন পর্যন্ত এসে? এমন কেউ আছেন কিনা যিনি আকুজাটিভ কখন হবে, কেন হবে, কি কি পরিবর্তন হবে বুঝতে পারেননি? এনিওয়ান? ফাতেমা আপু, ইয়ামিম আপু, ইমন ভাইয়া, জুথি আপু, কুতুব ভাইয়া, রাজীব ভাই এবং সারা ভাইয়া, সারা আপু, সবাই বুঝতে পেরেছেন আকুজাটিভ? জি ভাইয়া। গুড। জি। জি ভাইয়া। আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে এটা থাকবে আমাদের বাড়ি কাজ, ঠিক আছে? আম, এটা আপনারা খেয়াল, বাড়ি কাজটা করে এটা কাইন্ডলি পাঠিয়ে দিবেন, ঠিক আছে? আর্টিকেল গুলো মনে থাকে না। আর্টিকেল আসলে এটার কোনো অল্টারনেটিভ নেই ভাই আসলে, কারণ আর্টিকেল শুধুমাত্র উম, মানে একজনের সমস্যা না, এটা প্রত্যেকটা পার্সনের সমস্যা। তবে আর্টিকেল মনে রাখার কিছু স্পেসিফিক টেকনিক আছে, কিভাবে আমরা মনে রাখতে পারি, ঠিক আছে? সেই জিনিসটা আমরা শিখবো, আর্টিকেল কিভাবে মনে রাখা যায়, আর্টিকেল মনে রাখার ওয়েটা কি। একটা আম, যদিও এটা আজকে আমার প্ল্যানের বাইরে ছিল, তবে জাস্ট আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এই জিনিসটা ইম্পর্ট্যান্ট। আর্টিকেল আইডেন্টিফিকেশন কিভাবে করে, ঠিক আছে? তো এখানে কিছু ইয়ে আছে, যেমন উম, হ্যাঁ, এটা আজকে আমরা চাইলে পড়তে পারি, খুব শর্টলি আমরা এটা পড়তে পারি, সমস্যা হবে না। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত জানি হচ্ছে আর্টিকেল, আমরা এখন পর্যন্ত শিখেছি কি, আমরা এখন পর্যন্ত আর্টিকেল নিয়ে পড়াশোনা করেছি, নমিনেটিভ শিখেছি, আকুজেটিভ শিখেছি, ঠিক আছে? এবং নমিনেটিভের মধ্যে 3টে ফর্ম আছে, বেস্টিমড, উনবেস্টিমড, নেগেটিভ
আপনারা পার্টিসিপেট করেন। এবং আজকে আমরা শিখলাম হচ্ছে অ্যাকুজেটিভ, অ্যাকুজেটিভে বেস্টিম, উনবেস্টিম, নেগেটিভ শিখেছি। এবং ওটার পাশাপাশি প্লুরাল আছে, যেহেতু এখানে আজকে আমরা প্লুরাল, ওটাও অন্য ইগুলোর মতো, শুধুমাত্র আমাদের অ্যাকুজেটিভ যখন হয় শুধু পরিবর্তনটা হয় কখন, মাস্কুলিনের ক্ষেত্রে, সেক্ষেত্রে প্লুরাল নিয়ে আমরা আলোচনা করিনি, কারণ প্লুরাল থাকলেও সেম হবে। এখন প্রশ্ন আসে, ভাইয়া মনে রাখবো কিভাবে? মনে রাখার উপায় কি? কিছু উপায় নেই যে তা না, কিছু শর্ট উপায় আছে, তবে এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। কিভাবে? যেমন 100% কাজ করবে না, তবে ম্যাক্সিমাম ওয়েতে এটা কিন্তু কাজ করে অনেক। যেমন আমরা যদি ফ্যামিলিনের ক্ষেত্রে যদি দেখি, আম, সেক্ষেত্রে কোনো নাউন যদি দেখি আমরা, সেক্ষেত্রে এই যে এগুলোকে বলা হয় অ্যান্ডোং। মানে একটা নাউন আছে, নাউনের শেষে যদি কোনো ফর্ম থাকে, এই যে ওয়ার্ডগুলো যদি থাকে, ওয়ার্ড না, আলফাবেটগুলো যদি থাকে, সেক্ষেত্রে ওটাকে দেখে আমাদেরকে বুঝতে হবে ওটা ফেমিনিনেশন। কিভাবে? এভাবে মনে রাখার চেষ্টা করব: উং, হাইট, কাইট, আই, শাফট, আয়ন, ট্যাট, ইক। এই যে ফর্মগুলো আছে, ফর্মগুলো যখনই কোনো ওয়ার্ডের নাউনের শেষে থাকবে, দেখে বুঝতে হবে আমাদেরকে এটা হচ্ছে ফেমিনিন। ঠিক আছে? তবে এটা যে একদম জেনারেল রুল রুল তা না, এটা হচ্ছে অনেকটা বলা যায় এটা, যে জার্মান টিচাররা আছে, টিচাররা অনেক মানে এগুলা হিসেব করে, তো মেজরিটি পার্সেন্ট ওয়ার্ডগুলো কিন্তু মানে ফেমিনিন ওয়ার্ডগুলোর শেষে কিন্তু এরকম থাকে, তো ওই হিসেব করে তারা একটা সামারি করেছে। ও আচ্ছা, এই যে ওয়ার্ডগুলো, তার মানে আমরা যদি এরকম করি, ফর্মুলাটা ইউজ করি, তাহলে আমাদের খুব সহজে কিন্তু আমরা এগুলো আইডেন্টিফাই করতে পারবো, মনে রাখতে পারবো। যেমন ফর এক্সাম্পল, আমি কোনো ওয়ার্ড দেখেছি কিন্তু আমি জানি না এটা কি, কিন্তু আমাকে তখন যদি না জানি, খেয়াল রাখতে হবে শেষে কি আছে এটার। শেষেরটা দেখে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারবো, ও আচ্ছা এটা ফেমিনিন হওয়ার সম্ভাবনা আছে। আসি এক্সাম্পলগুলো এবারে। উং, উং হচ্ছে ডি হাইটসুং। ডি হাইটসুং মানে হচ্ছে হিটার, যেটা আমরা বাসায়, প্রত্যেকটা বাসায়, প্রত্যেকটা আম, বাস, ট্রেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু ইয়ে থাকে, হিটার থাকে। এগুলোকে বলা হচ্ছে ডি হাইটসুং বলা হয়। ডি হাইটসুং মানে কি? হাইটসুং মানে হচ্ছে হিটার। এটা শেষে আছে কি আছে? উং আছে। উ এন গে, উং। উং থাকার কারণে এটা হচ্ছে ফেমিনিন, ডি হাইটসুং, ডি হয়েছে এখানে। ডি ফাজিশাউং। ফাজিশাউং মানে হচ্ছে ইন্স্যুরেন্স। মানে জার্মানিতে প্রত্যেকটা জায়গায় কিন্তু ইন্স্যুরেন্সের প্রয়োজন হয়, মানে হেলথ ইন্স্যুরেন্স থাকা এটা ম্যান্ডেটরি একটা জায়গা, মানে থাকতেই হবে শারীরিকভাবে। ওটার পাশাপাশি অটো ফাজিশারুংস আছে, লেবেন ফাজিশারুংস আছে, সোশিয়াল ফাজিশারুং আছে, অনেক ধরনের ফাজিশারুংস আছে। ঠিক আছে? তো আমার কারণে যদি কারো যদি ক্ষতি হয়, সেটারও একটা ফাজিশারুংস আছে। মানে আমার অটো যদি, আমার গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে, কোনো সমস্যা, হয়তো বা আমার গাড়ি দাঁড়ায় আছে, কেউ এসে আমার গাড়িটাকে মেরে দিল, হ্যাঁ, তো তখন দোষটা কার? এটা পে কে করবে? তখন ওইটাকে অটো ফার্স্ট ইন্স্যুরেন্স বলা হয়। অটো যে ইন্স্যুরেন্স কোম্পানি আছে, তারা কিন্তু এটা পে করবে। ওটার পাশাপাশি আমার লাইফের একটা ইন্স্যুরেন্স আমি করতে পারি। লাইফ ইন্স্যুরেন্স কিরকম? মানে আমি হুট করে একটা সমস্যা পড়ে গেছি, একটা বিপদ হয়ে গেছে আমার, ওটার জন্য আমি যদি বলি যে আমার মানে যদি কমপ্লেন করি, সেক্ষেত্রে কিন্তু লেভেন ফার্স্ট ইন্স্যুরেন্স থেকে টাকা পাওয়া যায়। এবং আমার কারণে যদি কোনো পার্সনের যদি কোনো ক্ষতি হয়ে যায়, যেমন আমি সাইকেল চালাচ্ছি, আমার কারণে অন্যের একটা ক্ষতি হয়ে গেছে, স্বাভাবিক, এখন ওই যে ইন্স্যুরেন্স কোম্পানি এসে ওই ক্ষতিপূরণটা দিবে। এই জন্য এখানে ফার্স্ট ইন্স্যুরেন্স থাকাটা খুব ইম্পর্টেন্ট। এইভাবে মনে রাখার চেষ্টা করবো। ঠিক আছে? একটা ওয়ার্ড পড়ছি, কিন্তু ওয়ার্ডের বিস্তারিতটা যদি আমরা, আমি আপনাদেরকে এই জন্য এক্সপ্লেন করি, যাতে এই যে অন্তত এই যে সারাউন্ডিং সিচুয়েশনগুলোর কারণে অন্তত আপনারা ওয়ার্ডগুলো মনে রাখেন। যেমন ফার্স্ট ইন্স্যুরেন্স যদি বলি, ফার্স্ট ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স বুঝতে পেরেছি, কিন্তু এখন যে আপনাদেরকে আমি এক্সপ্লেন করলাম ফার্স্ট ইন্স্যুরেন্স কয় কয় ধরনের ফার্স্ট ইন্স্যুরেন্স জার্মানিতে হতে পারে, এটার মাধ্যমে দুইটা জিনিস শিখলাম। একটা হচ্ছে জার্মান ওয়ার্ডটা আমরা শিখলাম, এবং ওটার পাশাপাশি আমরা যারা বাংলাদেশে আছি অথবা জার্মানিতেও আছি, আমরা সবাই কিন্তু অনেকে কিন্তু অনেক কিছু জানি না। এক্ষেত্রে আমাদের অনেক কালচারটা কিন্তু শেখা হচ্ছে, কারণ জার্মান একটা ভাষা শেখার ক্ষেত্রে কালচার বোঝাটা অনেক ইম্পর্ট্যান্ট। আর জার্মান কালচার আমাদের কালচার থেকে কিছুটা ভিন্ন। আচ্ছা, ডিফাজিশনস নিয়ে আমরা কথা বললাম। এবার আসি হচ্ছে হাইট। হাইট কি? ডি ফ্রাই হাইট। ডি ফ্রাই হাইট মানে হচ্ছে ফ্রিডম। ঠিক আছে? যেমন এখানে জার্মানি হচ্ছে একটা ফ্রিডম, মানে ফ্রি কান্ট্রি বলা যায়, এখানে ফ্রিডম স্পিচ আছে, সব কিছু আছে এখানে। তো ডি ফ্রাই হাইট হচ্ছে জার্মানির যে অ্যানথেম আছে, কি বলে এটাকে, ন্যাশনাল অ্যানথেম, জাতীয় সঙ্গীতে কিন্তু ফ্রাই হাইট কথাটা কিন্তু আছে, ওদের ফ্রিডমের কথাটা, ডি ফ্রাই হাইট। তো এখানে হাইট কেন? হাইট থাকার কারণে এই যে হাইট আছে, এইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি এটা হচ্ছে ফেমিনিন। ডি শুন হাইট। শুন হাইট মানে হচ্ছে বিউটি। বিউটি মানে বলি না, নেচার অফ বিউটি আমরা যখন বলি যে শুন হাইট ফন নাচুয়া, মানে নেচারের বিউটিটা শুন হাইট, বিউটি, ফেমিনিন।
কাইট। এরপর আছে কাইট, যেমন হেলিশ কাইট। হেলিশ কাইট মানে হচ্ছে ব্রাইটনেস। এখানে ব্রাইটনেস বলতে এখানে সূর্যের আলো জিনিসগুলো যেমন যে হেলিশ বলা হয়, হেলিশ মানে হচ্ছে ব্রাইট, অনেক ব্রাইট বেশি আর কি। আর ব্রাইটনেস যদি বলি হেলিশ কাইট বলা হয়। ফেহিশ কাইট, ফেহিশ কাইট মানে হচ্ছে অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি, আমি কি কি করতে পারি, আমার ফেহিশ কাইট কি, আমি আম, যেমন আমি কতগুলো ভাষায় কথা বলতে পারি। হ্যাঁ, ইউরোপে অথবা জার্মানিতে বলুন, বেশি ল্যাঙ্গুয়েজ বলাটাকে কিন্তু অনেক পজিটিভলি দেখে। তো এটা হচ্ছে আমার একটা ফেহিশ কাইট, আমার স্ট্রং পয়েন্ট। ফর এক্সাম্পল, আমি যদি 5টা 6টা যদি ল্যাঙ্গুয়েজ বলতে পারি, হ্যাঁ, ফেহিশ কাইট। আমি একটা আমার কোম্পানিতে কাজ করছি, আমার একটা আছে, যেমন আমার ফর এক্সাম্পল আমি যদি বলি আমার কারো রিসার্চের এক্সপিরিয়েন্স আছে, কারো ডেটা অ্যানালাইসিস এক্সপিরিয়েন্স আছে, কারো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, এগুলোকে বলা হচ্ছে ফেহিশ কাইট, আমার স্ট্রং পয়েন্ট, অ্যাবিলিটি। আমি হোয়াট ক্যান আই ডু ফর, বেসিক্যালি আমি কি করতে পারি, আমার হোয়াট ইজ মাই অ্যাবিলিটি, এই জিনিসগুলো বলা হচ্ছে ফেহিশ কাইট। এরপরে আসি হচ্ছে আই, যেমন বেকার আই। বেকার মানে হচ্ছে বেকারি, যেখানে ব্রেড টেড বিক্রি করে আমরা বাংলাদেশে যেরকম দেখি ওরকম বেকার আই বলা হয়। আচ্ছা, এরপর আরো আসি হচ্ছে শাফট, আয়ন, ট্যাট। শাফট, যেমন ফ্রেন্ড শাফট। ফ্রেন্ডশিপ মানে হচ্ছে ফ্রেন্ডশিপ, যেমন আমার কোনো যদি ফ্রেন্ড থাকে, তো আমরা বলি যে আমাদের ফ্রেন্ডশিপটা অনেক পুরাতন, 15 বছর 20 বছরের ফ্রেন্ডশিপ। এই যে শাফট কথাটা দেখলাম, শাফট কথাটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে কি, ফ্যামিলি। তারপর হচ্ছে মানশাফট। মানশাফট মানে হচ্ছে টিম। আমরা যে বাংলাদেশের টিম কিন্তু এখন ক্রিকেট টিম কিন্তু খুবই খারাপ খেলতেছে, ইউএর সাথে হেরে গেছে। এটা এটা খুবই বাজে অবস্থা বর্তমানে। তো আমরা বলতে পারি উনজেরে মানশাফট ইজ শ্লেষ্ঠ। আমাদের মানে বাংলাদেশি মানশাফটটা যে আম, আছে, ক্রিকেট মানশাফট ভালো না। ঠিক আছে? তো মানশাফট শাফট আছে, এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে ফ্যামিলিন। আয়ন, যেমন ডি স্টাৎসিওন। খেয়াল রাখতে হবে প্রোনাউন্সিয়েশনটা আমি কিভাবে করছি, আপনারা ওভাবে করার চেষ্টা করবেন। ডি স্টাৎসিওন, স্টাৎসিওন। হ্যাঁ, স্টাৎসিওন। যখন আপনারা কোনো যারা জার্মানিতে আছেন বুঝতে পারবেন, ট্রেনে থাকে, আহ, তখন বলা হচ্ছে ডি নেক্সট স্টাৎসিওন ইজ হামবুর্গ হফবানহফ zum Beispiel। নেক্সট স্টাৎসিওন বলে, এটাকে বলবো হচ্ছে স্টেশন। স্টেশনকে ইংলিশে উচ্চারণের মানে বানানোর ক্ষেত্রে কিন্তু এক্স্যাক্টলি সেম, স্টেশন বলি আমরা, কিন্তু জার্মানি স্টেশন বলা হয় না, জার্মানিকে বলা হচ্ছে স্টাৎসিওন। ঠিক আছে? ইমন ভাইয়া কি বলে বলেন তো দেখি এটাকে, স্টেশনকে কি বলি আমরা জার্মানে? ইয়ামিম আপু? স্টাটসিয়ন। হ্যাঁ, আর্টিকেল সহ বলুন। ডি স্টাটসিয়ন। ডি স্টাৎসিওন, গুড। তারপর হচ্ছে ডি রিলিগিয়ন। আমরা ইংলিশে বলি হচ্ছে রিলিজিয়ন অথবা রিলিজন বলি, আর জার্মানে বলা হচ্ছে রিলিগিয়ন। কি বলা হয় যদি আপু বলেন তো দেখি? ডি রিলিগিয়ন। রিলিগিয়ন মানে হচ্ছে ধর্ম। এরপর হচ্ছে ট্যাট, যেমন দি কোয়ালিট্যাট। কোয়ালিট্যাট মানে হচ্ছে কোয়ালিটি। আর হচ্ছে ইউনিভার্সিট্যাট। ইউনিভার্সিট্যাট মানে হচ্ছে ইউনিভার্সিটি। ইউনিভার্সিট্যাট, ইউনিভার্সিট্যাট। আচ্ছা স্যার, আপু বলেন তো এটা কিভাবে উচ্চারণ করবেন ইউনিভার্সিটিকে? Universität. হুম হুম, রাজীব ভাইয়া আর্টিকেল সহ উচ্চারণ করেন দেখি। ইউনিভার্সিটেট। ডি ইউনিভার্সিট্যাট, অথবা শর্ট ফর্মে উনি বলা হয়, যার মানে ডি উনি বলা হয়। গুড। এরপর হচ্ছে ডি মিউজিক, আমরা জানি ডি ম্যাথমেটিক, ম্যাথ। এগুলো গেলে হচ্ছে আমাদের, তার মানে আমরা এখান থেকে যেটা শিখবো, আমাদেরকে এই এন্ডুমগুলো আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে আমরা খুব সহজে মনে রাখতে পারবো তাহলে আমরা। এরপরে আসে হচ্ছে নিউট্রালের ক্ষেত্রে। নিউট্রালের ক্ষেত্রে টুম, শ্যান, মা, ম্যান্ট, লাইন। এই যে ফর্মটা মনে রাখবো, যেমন টুম যদি থাকে ডাস ডাটুম, ডাটুম মানে হচ্ছে ডেট, তারিখ। শ্যান, হয়েছেন, হয়েছেন মানে হচ্ছে যে বাড়িগুলো আছে, হয়জারও বলা হয়, হয়ছেনও বলা হয়, যে বাড়িগুলো প্লুরাল হয়ছেন বলা হয়। ঠিক আছে? তারপর হচ্ছে ডাস মেটছেন। মেটছেন মানে হচ্ছে মেয়েটা। ঠিক আছে? মানে কিশোরী যারা আছে, মানে ডিফ্রাও হওয়ার আগে বাচ্চা মেয়ে যারা আছে, যেমন হচ্ছে 12 13 বছর 14 বছর পর্যন্ত, এই সময়গুলোর যে মেয়েগুলো আছে ওগুলোকে বলতে ডাস মেটছেন বলা হয়। আচ্ছা, আর যদি আম, কোনো এই যে কিশোর বয়সী যে ছেলেগুলো আছে এগুলোকে বলা হচ্ছে ডেয়া ইয়ংগে বলা হয়, মানে কিশোর বয়স। তারপরে মা যদি থাকে সেখানে ডাস থেমা, ডাস ক্লিমা। থেমা মানে হচ্ছে টপিক, আর ক্লিমা মানে হচ্ছে কি, ক্লিমা মানে হচ্ছে
পরিবেশ, পরিবেশ না এক্স্যাক্টলি, ডাস ক্লিমা, এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না এই মুহূর্তে। ক্লিমা ক্লিমা আনলাগে সাধারণত আমরা বলি হচ্ছে যে এসি আছে, এসিকে বলি হচ্ছে আমরা ক্লিমা আনলাগে। হ্যাঁ, পরিবেশ বলা যায়, ডাস ক্লিমাকে আমরা পরিবেশ হিসেবে ধরতে পারি। জলবায়ু। আহ, জি, জলবায়ু। হ্যাঁ, এক্স্যাক্টলি ডাস ক্লিমা বলা যায়। তারপর হচ্ছে যেমন হচ্ছে ডাস মিউজিয়াম, মিউজিয়াম, ডাস সেন্ট্রুম, সেন্ট্রুম মানে হচ্ছে সেন্ট্রাল আর কি, যেমন আমরা যে কোনো শহরের একটা সেন্টার থাকে না, যেমন ঢাকার তো অনেকগুলো সেন্টার থাকে হয়তো, জানি না সেন্টার কোনটাকে ধরা হয় ঢাকার। ফার্মগেট, হ্যাঁ, মতিঝিল। মতিঝিল, হ্যাঁ, বলা যায়, কিন্তু ঢাকা তো আসলে ইয়ে তো মেগা সিটি, তো মেগা সিটির কারণে অনেকগুলা হ্যাঁ, সেন্টার ধরা মাঝে যায়, কিন্তু মাঝে গুলশান ওই পাশটা ধরা হয়, আর মতিঝিল। এক্স্যাক্টলি, কিন্তু জার্মানিতে মোটামুটি প্রত্যেকটা শহরে একটা সেন্টার থাকে। ওই যে রাজীব ভাই হয়তো আছেন, উনি হয়তো বুঝতে পারবেন। রাজীব ভাই কোন সিটিতে থাকেন আপনি? হ্যাঁ, আমি মুনশনের এখানে, মুলডর্ফে। মুনশেন গ্লাডবাখ। না না, মুনশন, মিউনিক। আচ্ছা, আচ্ছা, মিউনশনে থাকেন, ও মোটামুটি দূর আছে ভালোই। আচ্ছা, তো প্রত্যেকটা একটা সেন্ট্রুম থাকে ওখানে। তারপর হচ্ছে লাইন, যেমন ম্যান লাইন হচ্ছে ম্যানিকিউন, যারা আছে ম্যানিকিউন বলি না আমরা, যে পুতুলের মতো, ওগুলোকে বলা হচ্ছে ম্যান লাইন বলা হয়। তারপর হচ্ছে ডাস ডকুমেন্ট মানে হচ্ছে ডকুমেন্টস, ডাস এক্সপেরিমেন্ট মানে হচ্ছে এক্সপেরিমেন্ট, ম্যান থাকে যদি থাকে, সেক্ষেত্রে আমরা বস্তুবাচকগুলো আমরা ইউজ করব। এরপর হচ্ছে মাস্কুলিনের ক্ষেত্রে যেমন ইগ, লিং, ইশ, ইসমুস, এয়া, অ, ইস্ট, এগুলো যদি থাকে সেক্ষেত্রে এগুলোকে আমরা কনসিডার করতে পারি, বুঝতে পারি হচ্ছে মাস্কুলিন। যেমন কিছু এক্সাম্পল যদি দেখি, ডেয়া খুয়নিশ, খুয়নিশ মানে হচ্ছে রাজা। ডেয়া লিবলিং, লিবলিং মানে হচ্ছে প্রিয়। ডেয়া টেপিশ, টেপিশ মানে হচ্ছে কার্পেট। ডেয়া টিশ, টেবিল। ডেয়া অপটিমিসমুস মানে হচ্ছে অপটিমিস্টিক। ডেয়া রেন্টনা, রেন্টা বলা হয়, আর রেন্টনা হচ্ছে রেন্টার হিসেবে বলা হচ্ছে একদম ওভারঅল যারা রিটায়ারমেন্টে চলে গেছে। আর রেন্ট না যদি বলে সেক্ষেত্রে ওই পুরুষ ব্যক্তি যিনি মানে রিটায়ারমেন্টে গেছে, আর রেন্টারিন যদি বলা হয় মহিলাকে বোঝানো হবে, কিন্তু রেন্টার যদি বলা হয় ওভারঅল রিটায়ারমেন্ট। ডিয়া মোটোয়া, মোটো মানে হচ্ছে ইঞ্জিন, যে গাড়ির ইঞ্জিন থাকে ওগুলোকে ডিয়া মোটো বলা হয়। ডিয়া ডিরেক্টর, জানি আমরা ডিরেক্টর। ডিয়া ট্যুরিস্ট মানে হচ্ছে ট্যুরিস্ট। ওকে, তো আমি এটাও আপনাদেরকে স্লাইডটা দিয়ে দিব, এটা আপনারা বাসায় দেখে নেবেন, এবং আপনাদের ক্ষেত্রে এটা মুখস্থ করতে অথবা নেক্সট টাইম থেকে যে নাউনগুলো দেখবেন এগুলো আপনাদেরকে মনে রাখতে খুব সহজ হবে। অলরাইট, কারো কোনো প্রশ্ন আছে? আকুজাটিভটা যেহেতু আজকে আমরা খুব ভালো করে আমরা ইয়ে করেছি, আকুজাটিভটা আমাদের মেন আজকে ফোকাস থাকবে। আকুজাটিভের কোনো প্রশ্ন আছে কিনা আমাদের? ওকে, গুড। যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা বইতে যাব, এবং বইতে আমরা কিছু প্র্যাকটিস করব, আর বোঝার চেষ্টা করব যে আমাদের লিসেনিং নিয়ে আমরা প্র্যাকটিস করব। কিছু প্র্যাকটিসের মাধ্যমে আমরা বুঝতে পারবো আসলে কিভাবে কোনো কিছু এক্সপ্লেন করতে হয়, কিভাবে ওখান থেকে অ্যান্সারগুলো খুঁজে বের করতে হয়। এটা দুইটা জায়গায় আমাদেরকে হেল্প করবে। নাম্বার ওয়ান হচ্ছে আমাদেরকে হেল্প করবে হচ্ছে আম, আমাদের লেজেন পার্টে হেল্প করবে, এবং আমাদের লিসেনিং পার্টে হেল্প করবে। যখন আমরা ওয়ার্ড এনরিচমেন্ট থাকবে, আমাদের ভোকাবুলারি এনরিচমেন্ট থাকবে, সেক্ষেত্রে আমরা নতুন নতুন কোনো শব্দ, নতুন যে কোনো একটা কনভারসেশন যদি শুনি সেটা আমাদেরকে বুঝতে সহজ হবে। এখানে হামবুর্গ নিয়ে কথা বলা হয়েছে, হামবুর্গে কেউ থাকে? মনে হয় না এখানে হামবুর্গে কেউ থাকে না। আচ্ছা, তো এখানে একটা হপবানফের ছবি দেখতে পাচ্ছি। হপবানফ মানে হচ্ছে সেন্ট্রাল স্টেশন, মেইন স্টেশন। যেমন আমরা যদি কমলাপুর দেখি, কমলাপুরে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু মোটামুটি প্রত্যেকটা জায়গায় কিন্তু ট্রেন চলাচল করে, ওটাকে বলা হচ্ছে সেন্ট্রাল স্টেশন। তো এরকমভাবে জার্মানির প্রত্যেকটা শহরে কিন্তু একটা সেন্ট্রাল স্টেশন থাকে, এগুলোকে বলা হচ্ছে হফট বানহফ। বানহফ মানে হচ্ছে, ওয়ান সেকেন্ড, বানহফ মানে হচ্ছে আম, কোনো স্টেশন। আর হফট বানর যদি থাকে আমরা বলি সেক্ষেত্রে মানে হচ্ছে মেইন স্টেশন। হাউফট, হাউফট মানে হচ্ছে সবসময় মনে রাখতে হবে মেইন। এখানে হফট জব বলা হয়, হফট আরবাইট বলা হয়, মানে মেইন জব। ওকে, তো এখান থেকে যে জিনিসটা দেখলাম, ইন 8 স্টুন্ডেন নাখ ভার্সাও, ভার্সাও হচ্ছে পোল্যান্ডের একটা শহরের নাম।
In 6 Stunden nach München, in 5 Stunden nach Kopenhagen, in 2 Stunden nach Berlin. Jeden Tag fahren hier 720 Züge। মানে এখান থেকে যে জিনিসটা বলা হলো, এখানে হামবুর্গের সেন্ট্রাল স্টেশন থেকে ভার্সাও যেতে 8 ঘন্টা লাগে। মুনশেন যেতে, রাজীব ভাই যেখানে থাকে মিউনশেন, কিন্তু ইংলিশে বলা হচ্ছে মিউনিখ, 6 ঘন্টা লাগে। কোপেনহাগেন ডেনমার্কের একটা শহর, 5 ঘন্টা লাগে। ইন সয় মানে হামবুর্গ থেকে বার্লিন, জার্মানির ক্যাপিটাল রাজধানী বার্লিনে যেতে লাগে হচ্ছে 2 ঘন্টা। ইয়েরেন টাগ ফারেন হিয়া 720 Züge, প্রতিটা দিন 720টা ট্রেন এখান থেকে ছাড়ে। বুঝতেই পারছেন কতটা বড় একটা শহর। অলরাইট, এখন এখানে আম, আমরা একটা রেকর্ডিং শুনবো, এবং রেকর্ডিং শুনে, আচ্ছা রেকর্ডিং শোনার আগে আমরা একটু ইয়ে করি এটা, আম, আরেকবার পড়ে নিই। ফর এক্সাম্পল, রাজীব ভাই আপনি এটা একটু কাইন্ডলি পড়বেন। Sure. In 8 Stunden nach Warschau, Stunden, তালিবাস, in 6 Stunden। Stunde. Also, Mhm. in 8 Stunden nach Warschau, in 6 Stunden nach München, in 5 Stunden nach Kopenhagen, in 2 Stunden nach Berlin. Jeden Tag fahren hier 720 Züge. Züge, Züge. Züge, Züge. এক্স্যাক্টলি, ছয়ের মধ্যে হচ্ছে Züge। তাহলে আমরা এটাকে কি বলি? জার্মানে ডেয়া সুগ বলি। ডেয়া সুগ মানে কি ভাইয়া? ট্রেন। Züge. আর যদি বলি যে ডি সুগে, ডি মানে হচ্ছে যেহেতু প্লুরাল এটা, যদি বলি ট্রেনগুলা সেক্ষেত্রে হবে ডি সুগে। Züge. অলরাইট, এরপর আসি হচ্ছে আমরা বে নাম্বারটা। বে নাম্বার হচ্ছে ডি এল ফিলহারমোনি। এল ফিলহারমোনি হচ্ছে হামবুর্গের আরেকটা আম, ইয়ের নাম, এখানে বিল্ডিং এর নাম বলা হলো। এখানে বলেছে ইস ডিয়ার স্টার ইন হামবুর্গ, হামবুর্গের স্টার। যেমন আমরা বাংলাদেশে যদি খুব ঢাকায় যদি বলি, ফর এক্সাম্পল বলতে পারি যেমন কি বলে, আম, যেমন শেরাটন হোটেল অথবা হিলটন হোটেল, যদি বড় বড় হোটেলগুলো থাকে এগুলো অনেক স্টার, ফর এক্সাম্পল অনেক মানে ইয়ে করে আর কি, একটা শহরের পরিচিতি মিন করে ওরকম। যে বাউথ সাইড, বাউথ সাইড মানে হচ্ছে, এটাকে বলা হচ্ছে ডি বাউথ সাইড বলা হয়। ডি বাউথ সাইড মানে হচ্ছে কনস্ট্রাকশন টাইম, ঠিক আছে? এটা কনস্ট্রাকশন টাইম ছিল হচ্ছে 9 Jahre, 2007 bis 2016। কস্টেন, এটা কস্ট কত ছিল? 866 Millionen Euro, 866 মিলিয়ন ইউরো। ইম এস্টেন ইয়া, প্রথম বছর 2017-তে 4,5 Millionen Besucher und 600 Konzerte। মানে প্রথম বছর 4.5 লাখ বেজুখা। বেজুখা মানে কি? ভ্রমণার্থী, হুম, ভিজিটর, দর্শনার্থী। ভিজিটর। ভ্রমণার্থী। এবং 600টা কনসার্ট হয়েছে এখানে। আম, কুতুব ভাই পড়েন তো দেখি এটা। Die Elb ফিলহারমোনি। Philharmonie ist der Star in Hamburg. হুম হুম Bauzeit 9 Jahre, 2007 bis 2016. Kosten 866 Millionen Euro. Im ersten Jahr 2017 4,5 Millionen Besucher und 600 Konzerte. হুম হুম অর্থটা একটু বলবেন ভাইয়া শর্টলি। উম, এই মানে বিল্ডিংটা, এটা ইয়াটা, এটা হচ্ছে হামবুর্গের স্টার। জি এবং এটা বানানোর বাউ সাইট হলো, মানে বানানোর সময়কালটা হলো ধরেন টোটাল 9 বছর লেগেছিল 2007 সাল থেকে 2016 সাল পর্যন্ত। হুম হুম আর এটার খরচ পড়েছিল বানানোর 866 মিলিয়ন ইউরো। হুম এবং প্রথম ইয়ারটা ছিল 2017। হুম হুম ওই বছরে 4.5 মিলিয়ন ভিজিটর আসছিল এবং 600টা কনসার্ট হয়েছিল। এক্স্যাক্টলি 600টা কনসার্ট এখানে অনুষ্ঠিত হয়েছিল।
গুড। এরপর আমরা 3 নম্বরটাতে যাব, এটা হচ্ছে হাফেন। ডেয়া হাফেন, ডেয়া হাফেন মানে হচ্ছে যে বন্দর আছে, পোর্ট, এগুলাকে বলা হচ্ছে ডেয়া হাফেন, বন্দর। 12,000 শিফে, এটা হচ্ছে শিফ। শিফ মানে কি? শিফ মানে হচ্ছে জাহাজ, অনেকগুলা জাহাজ। প্রো ইয়া 12,000 জাহাজ এখান থেকে চলাফেরা করে। বিসু মেয়া জিন্ড এস ফন হামবুর্গ সিরকা, সিরকা মানে হচ্ছে অ্যারাউন্ড। তো আমরা জার্মানিতে অনেক ম্যাক্সিমাম ম্যাক্সিমাম না, সব ট্রেন স্টেশনে কিন্তু আমরা দেখি আম, এই ওয়ার্ডটা দেখি, সিরকা দেখি, হয়তো বা সিএ দেখি, সিএ দেখিয়ে সেন্ট মিনুটেন দেখি, এরকম দেখি আমরা, ঠিক আছে? এটা মানে হচ্ছে সিরকা, মানে অ্যারাউন্ড 10 মিনিট লাগবে, সিরকা বলা হয় এটাকে। মানে বিসুম মেয়া, সুম মেয়া, এটা হচ্ছে দেয়া মেয়া হওয়ার কারণে, ডাস মেয়া হওয়ার কারণে এটা। মেয়া মানে হচ্ছে সমুদ্র, মানে এখান থেকে বন্দর থেকে সমুদ্র, কারণ বন্দরটা সমুদ্রের মধ্যে হয় না, সমুদ্র থেকে একটু দূরে হইতে হয়। তো এখান থেকে সমুদ্রে যেতে 100 কিলোমিটার সময় লাগে প্রায়, মানে দূরত্বটা হচ্ছে মানে সময়টা বলা হলো, দূরত্বটা বলা হলো 100 কিলোমিটার। Die Schiffe fahren, জাহাজগুলা চলে আউফ ড্যাম ফ্লুস, আউফ ড্যাম ফ্লুস। ড্যাম ফ্লুস এটা হচ্ছে যে নদী আছে, এটাকে বলা হচ্ছে ড্যা ফ্লুস বলা হয়। ড্যা ফ্লুস যেহেতু একটা নদী, আর জাহাজগুলো চলে হচ্ছে নদীর উপর দিয়ে। তো এটা হচ্ছে আউফ এই কারণে হয়েছে, এই আউফ যদি আমাদের এটা ইয়ে না, আপনাদের আইন সেটা প্রয়োজন নেই, তবে আমি আপনাদেরকে বোঝার অর্থে জাস্ট এক্সপ্লেন করি যে আউফ সাধারণত বলা হচ্ছে উপরে কোনো কিছু যদি থাকে, ওটাকে আউফ বলা হয়। এটা হচ্ছে একটা ভ্যাক্সেল প্রিপোজিশন, আপনারা যখন A2 পড়বেন তখন এই প্রিপোজিশনগুলো কিন্তু A2 এর মধ্যে কিন্তু এগুলো এক্সপ্লেন করা হয় খুব ভালো করে, এগুলো খুব ভালো করে বোঝার বিষয়। তো যেহেতু নদী উপরের পার্টে চলে, নদীর উপরের প্রশস্ত জায়গায় মানে উপরের সারফেসে চলে, এই জন্য এটাকে বলা হচ্ছে অফ। ওকে, তারপরে ডি শিফে ফারেন ইন 175 ল্যান্ডার, মানে এখান থেকে জাহাজগুলো 175টা দেশে চলাফেরা করে। তারপর হচ্ছে ডি মিশেল ইজ ডাস জিম্বল। আচ্ছা, এটার আগে সারা আপু আপনি কাইন্ডলি এটা একটু পড়বেন, হাফ এনারটা। 12,000 Schiffe pro Jahr. Bis zum Meer sind es von Hamburg circa 100 Kilometer. Mhm. Die Schiffe fahren auf dem Fluss Elbe. Mhm. Die Schiffe fahren in 175 Länder. 70। 70 Länder. হ্যাঁ, শুরুতে যেটা বলবো হচ্ছে জুয়েলফ না বলে আমরা বলবো সুয়েলফ, কারণ এস কে সেট, সেট কে এস, একদম শুরুতে বলেছিলাম, ঠিক আছে? 12,000 আবার বলেন। 12,000. তারপর হচ্ছে বিস সুম Bis zum মেয়া সিন, না এটাকে বলা হচ্ছে জিন্ড, এস কে সেট, আবার বলেন এটা দেখি। Meer sind হুম। আচ্ছা আচ্ছা, তো যে জিনিসটা বলা হলো এখান থেকে সমুদ্রে যেতে 100 কিলোমিটার দূরত্ব, এবং ফ্লুস এলভে, নদীটার নাম হচ্ছে এলভে, এলবের উপর দিয়ে Fluss ওরা যায়। Elbe. এলবের উপর দিয়ে যায় এবং 175টা দেশে এখান থেকে জাহাজ চলাফেরা করে। এবার আসি হচ্ছে ডে নাম্বারটাতে। ডে মিশেল ইজ দ্য সিম্বল ফন হামবুর্গ, হামবুর্গের একটা সিম্বল, মানে একটা কিসে বলা হয় আর কি, এটাকে অনেকটা ডি খিরসে বলা হয়। ডি খিরসে, খিরসে মানে হচ্ছে ক্যাথেড্রাল আছে, এগুলোকে ডি কিরসে বলা হয়। আরো একটা আছে এটাকে বলা হচ্ছে ডি কিরসে বলা হয়। এটা হচ্ছে কোনটা খেয়াল রাখবেন, যে চেরি ফুল আছে, চেরি ফুলকে কিন্তু ডি কিরসে বলা হয়, দুটোই কিন্তু ডি। হ্যাঁ, তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে, ডি কিরসে বলা হয়। ওকে, তারপর হচ্ছে ডিয়া মিশেল ইজ দ্য সিম্বল ফন হামবুর্গ, হামবুর্গের একটা সিম্বল এটা। তারপর হচ্ছে হিয়ার ইজ প্লাস 2500 মেনশন, অথবা 2500 মেনশন, এখানে 2500 মানুষের জায়গা আছে এই এই বিল্ডিংটাতে, এই ক্যাথেড্রালে। ডিয়ার টুম, এটা হচ্ছে টাওয়ার, ডিয়ার টুম মানে হচ্ছে টাওয়ার বলা হয় এটাকে। এই টাওয়ারটা হচ্ছে 132 মিটার হোক, হোক মানে হচ্ছে হাই, দ্য জিট মান ডেন হাফেন, মানে এই উপরের এখান থেকে মানুষজন বন্দরটা দেখতে পারে, এটা অনেক উপরে, 132 মিটার হোক, এটা হাই। আচ্ছা, ইএমই আপু একটু পড়বেন এটা। Dear Michel has das, yeah, Dear Michel ist das Symbol von Hamburg. ফন হামবুর্গ। Here ist von Hamburg. Here ist এটাকে আমরা আপু ভি না বলে আমরা মানে ফাও বলি না, একদম শুরুতে পড়ছিলাম তো ওই জন্য এটাকে ফাও মানে ফয়ের মতো উচ্চারণ হবে, ফন। বলেন দেখি আবার। Dear Michel is the symbol von Hamburg.
হুম। Here its flatters for 2500 München. মেনশন হুম। Menschen. Der Turm ist 132 মিটার Meter hoch. হোch খ উচ্চারণ হবে। hoch. হুম Das sind mehr than Hafen. হুম। অর্থটা একটু বলতে পারবেন আপু? না ভাই, মিশেল হচ্ছে এই মানে এই ইয়েটার নাম হচ্ছে, টাওয়ারটার নাম হচ্ছে ডেয়া মিশেল, মানে কি সেটার নাম। ইজ দ্য সিম্বল মানে এটা হচ্ছে একটা সিম্বল হামবুর্গের, হামবুর্গের একটা সিম্বল এটা। হি ইজ প্লাস, প্লাস মানে হচ্ছে প্লেস জায়গা, ফিও কত, ফ্রি মানে হচ্ছে ফর 2500 মানুষ, মেনশন মানে হচ্ছে মানুষ, মানুষের জন্য এটা হচ্ছে জায়গা। দেয়ার টার্ম ইজ ইস্ট 132 মিটার হোক, এই টাওয়ারটা 132 মিটার হাই। দ্য জিট মান ডেন হাফেন, এখান থেকে কি দেখা যায়, মানুষজন চাইলে এখান থেকে বন্দরটা দেখতে পারে, দেখা যায় এখান থেকে উপর হাইতে উঠলে দূরের অনেক কিছু দেখতে পায় না ওরকম। আচ্ছা, এরপর আসি হচ্ছে অ্যাসিস্ট über 120 Jahre alt und 111 মিটার ব্রাইট। এই যে এটার কথা বলা হলো, এটা হচ্ছে 120 বছরের পুরাতন এবং 111 মিটার ব্রাইট। ব্রাইট মানে হচ্ছে প্রশস্ত। Der Turm ist der Mitte ইস্ট 112 মিটার হোক, এই যে মাঝখানে যে টাওয়ারটা আছে এটা বললো যে 122 মিটার, 112 মিটার হাইট, উচ্চতা। ওকে, এটা ফাতেমা আপু পড়বেন, একটু এক্সপ্লেন করে দিন অর্থ সহ। Es ist über 120 Jahre alt und 111 মিটার Meter breit. হুম Der Turm in der Mitte ist 112 Meter hoch. অর্থটা কি আপু? এটা হচ্ছে আপনার 120 বছর পুরানো এবং 111 মিটার প্রশস্ত। হুম। দেয়ার ট্রাম মানে ট্রাম টাওয়ারটা মানে টাওয়ারটা 112 মিটার উচ্চতা মানে উপর। হ্যাঁ, এই যে ইন্ডিয়া মিঠে বলা হলো না, ইন্ডিয়া মিঠে মানে হচ্ছে মাঝখানে, এই যে মাঝখানে যে টাওয়ারটা আচ্ছা দেখতেছি এটা একটু বড় না, ওটার কথা বললো আর কি। আচ্ছা আচ্ছা, জি জি। গুড। এবার আমরা যেটা করব, আমরা এখান থেকে কিছু রেকর্ডিং শুনবো, ঠিক আছে? এখানে 5টা রেকর্ডিং শুনবে এবং 5টার মধ্যে প্রথমটা হাফ অ্যান অ্যান্সার দেওয়া আছে, ওটা আমরা শুনবো এবং বাকিগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করব, ঠিক আছে? Zwei. Auf Gleis 3 bitte zurückbleiben, der Zug fährt ab. 720 Züge fahren pro Tag von Hamburg in andere Städte. In 8 Stunden nach Warschau, in 6 Stunden nach München, in 5 Stunden nach Kopenhagen, in 2 Stunden nach Berlin. 450.000 Personen benutzen den Bahnhof. এটার অ্যান্সার কি হবে? কোন কথা নিয়ে, কোনটা নিয়ে কথা বলছে? হচ্ছে হাফবার্নফ নিয়ে। হ্যাঁ, এই যে বানফ নিয়ে কথা বলছেন এখানে, দেয়া হাউফট বানহোফ, এই যে হফ বানহোফ নিয়ে কথা বলছেন এখানে, বলছে 8 ঘন্টা লাগে ভার্সা যেতে, 6 ঘন্টা লাগে মিউনশন যেতে। সবাই কি বুঝতে পারছি আমরা এটা? না ভাইয়া বুঝি নাই। আবার শুনি আমরা, কোনো সমস্যা নেই। Zwei. Auf Gleis 3 bitte zurückbleiben, der Zug fährt ab. 720 Züge fahren pro Tag von Hamburg in andere Städte. In 8 Stunden nach Warschau, in 6 Stunden nach München, in 5 Stunden nach Kopenhagen, in 2 Stunden nach Berlin. 450.000 Personen benutzen den Bahnhof. এই যে বানফ নিয়ে কথা বলছে, এবার বুঝতে বে পারছি। পরীক্ষার সময় কি ওই যে আমাদের ওই যে আ বা বে এর পাশে ক্রস দিতে হবে না? হুম, এক্স্যাক্টলি। যে অ্যান্সারটা হবে A B C, ওখানে আপনি এটা লিখে রাখবেন, মানে দাগ দিয়ে রাখবেন, পরে একটা অ্যান্সার শিট দিবে,
একের অ্যান্সার ওখানে এ থাকবে, এতে আপনি ওটা মানে টিক চিহ্ন দিবেন, ওখানে ওখানে বৃত্ত ভরাট যদি করা দরকার হয়, হ্যাঁ মাল্টিপল চয়েস, ওখানে জাস্ট বৃত্তটা ভরাট করে দিবেন। ওকে, অলরাইট। এবার বুঝতে পারছি আমরা ফাতেমা আপু জি আগেরটা? ভাইয়া। Okay, good. এরপরেরটা আমরা শুনি কি বলে। 3. Willkommen im Rathaus von Hamburg. Das Rathaus ist über 120 Jahre alt. Das Rathaus ist 111 Meter breit, der Turm ist 112 Meter hoch. Im Rathaus gibt es 647. এটা অ্যান্সার কোনটা হবে? এ এটা, তাই না? রাত হাউস, ডাস রাত হাউস। বাকিটা বুঝতে পেরেছি আমরা, আবার শুনতে হবে। সবাই বুঝতে পেরেছি? ওকে, যদি বুঝতে পারি তাহলে পরেরটা শুনি আমরা। 4. Die Kirche St. Michaelis ist das Symbol von Hamburg. In Hamburg sagt man kurz der Michel. Hier ist Platz für 2500 Menschen. Der Turm ist 132 Meter hoch. In 82 Metern Höhe ist eine Plattform. এটা কি হবে? ডে। ডে হবে, ডে মিশেল বলছে না আচ্ছা এখানে? ভাই, এই যে এই লেখাগুলোও কি থাকবে না শুধু ছবি থাকবে? না না, এত আমরা তো এখন যেগুলো প্র্যাকটিস করতেছি সেগুলো তো অনেক একটু ডিফিকাল্ট গুলো করতেছি, তো পরীক্ষায় এরকম থাকবে না। পরীক্ষা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিরকম থাকবে। তো পরীক্ষায় থাকবে হচ্ছে খুবই সহজভাবে, একদম সিম্পল হইতে। আমরা যদি কঠিনগুলো যদি প্র্যাকটিস করি তাহলে পরীক্ষায় সহজগুলো আমরা অ্যান্সার করতে পারবো। যেমন দেখুন, ফর এক্সাম্পল এখানে আপনাদেরকে প্রশ্ন করা হবে ডি নুমা ইস্ট, ওরা একটা নাম্বার বলবে, নাম্বারটা আপনাকে খুঁজে বের করতে হবে আ বে সে, ঠিক আছে? যেমন এখানে ভো গেনাও ট্রেফেন মান ট্রেফেন জিস ডি মেনা, মানে ব্যক্তিগুলো কোথায় মিট করবে, মানে ট্রেনে করবে আমসুক আম বানহোফ নাকি আম ইনফরমাশন, কোন জায়গায় করবে। ভিলাঙ্গে ভিল দিয়া মান নক বাচন, কোথায় অপেক্ষা করতে হবে, মানে কতক্ষণ অপেক্ষা করতে হবে, 20 মিনিট, 2 মিনিট, 10 মিনিট। আর এখানে ছবি থাকবে, যেমন বলবে যে আম, মানে কোন মানে সোয়াইট স্টক, সোয়াইট স্টক মানে হচ্ছে সেকেন্ড ফ্লোরে কিভাবে যাবে। ট্রেফে যাবে, ট্রেফে মানে হচ্ছে সিঁড়ি, তারপর আউটসুক মানে হচ্ছে এলিভেটর, তারপর হচ্ছে আম, এটা মানে হচ্ছে মানে রোল ট্রেফে মানে হচ্ছে কি বলা হয় এটাকে, ইংলিশে বলা হচ্ছে এলিভেটর না, চলন্ত সিঁড়িকে কি বলে, কি যেন বলা হয়? এসকেলেটর। এসকেলেটর, এক্স্যাক্টলি, স্কেলেটর। এক্স্যাক্টলি এসকেলেটর বলা হয়। এরকম থাকবে হচ্ছে আপনাদের পরীক্ষায়। কিন্তু আমরা যে প্র্যাকটিসগুলো করতেছি এগুলো হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, ঠিক আছে? অলরাইট, আরেকটা শুনি আমরা 25টা। 5. Das Konzert beginnt in 5 Minuten. Das ist der neue Star von Hamburg, die Elbphilharmonie. Ein paar Zahlen. 4,5 Millionen Besucher und 600 Konzerte im Jahr 2017. Wir fahren jetzt hinauf zur Plaza. এটা কি হবে? বে। বে হবে, এল ফিলহারমোনি। তার মানে আমাদের পরীক্ষায় যে জিনিসটা মাথায় রাখতে হবে, কিওয়ার্ড ধরতে হবে, ঠিক আছে? কিওয়ার্ড কি, যেমন এখানে কিওয়ার্ড ছিল আমাদের ফর এক্সাম্পল সোয়াইট স্টক কিভাবে যেতে পারে। তো এখানে আউটসুক যাবে নাকি থ্রেফেতে যাবে নাকি রোল ট্রেফেতে যাবে, এই কিওয়ার্ডগুলো আমাদেরকে ধরে ধরে আমাদেরকে অ্যান্সার করতে হবে। যেমন এখানে পুল বিশ স্ট্যাস, হ্যাঁ যেমন কয়টা বাজে, স্ট্যাস 15টা বাজে, তারপরে হচ্ছে 5টা বাজার একটু সময়, এগুলো আমরা একটু পরে, আমরা কিছুদিন আরও কয়েকটা ক্লাস পরে আমরা গিয়ে এগুলা সময় নিয়ে আলোচনা করব। তো আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আমাদেরকে এখানে কিওয়ার্ডগুলো ধরে ধরে অ্যান্সার করতে হবে। আমরা কি বুঝতে পেরেছি এটা? আবার আরো শুনতে হবে সেকেন্ড টাইম। আরেকবার শুনি তাহলে আমরা। 5. Das Konzert beginnt in 5 Minuten. Das ist der neue Star von Hamburg, die Elbphilharmonie. Ein paar Zahlen. 4,5 Millionen Besucher und 600 Konzerte im Jahr 2017. Wir fahren jetzt hinauf zur Plaza.
একদম শুরুতে তারা কি বললো? শুরুতে বললো হচ্ছে কনসার্টের কথা বলছে এবং এলফিল হারমোনির কথা বলছে। এলফিল হারমোনি আমাদের সরাসরি কিওয়ার্ড এখানে আছে এবং বললো যে 4,5 মিলিয়ন বেজুকা, এই যে একদম ডিরেক্টলি এখান থেকে বলে দিয়েছে কিওয়ার্ড ছিল। তারপরে জ্যাক্স কনসার্ট, কনসার্টের কথা জ্যাক্স বলেছে, তার মানে এটা এখানে মেনশন করেছে তারা। অলরাইট, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো আজকে আমরা যেটা পড়লাম সামারি, আজকে আমরা আকুজেটিভ, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আমরা আলোচনা করছি, আজকে কভার করছি, এবং আকুজেটিভ কিভাবে হবে, কখন হবে সেটা নিয়ে আমরা কথা বলেছি এবং কিছু প্র্যাকটিস করেছি, কুইজ করেছি আমরা। কুইজের পাশাপাশি আমাদের কিছু বাড়ি কাজ ছিল, বাড়ি কাজও আমরা করেছি, এবং ওটার পাশাপাশি আমরা কিছু আর্টিকেল আইডেন্টিফিকেশন কিভাবে করতে হয় সেটা আমরা করেছি, এবং কিছু আমরা পাশাপাশি কিছু প্র্যাকটিস করেছি যেখানে আমরা দেখেছি কিভাবে অ্যান্সার করতে হবে, এবং পরীক্ষার জন্য কিছু প্রিপারেশন, এবং ওটার পাশাপাশি আমাদের জার্মান শেখার যে লিসেনিং প্র্যাকটিস অথবা আমাদের রিডিং প্র্যাকটিস আমরা করেছি। তো আমাদের বাড়ি কাজটা আমি আপনাদেরকে দিয়ে দিছি, তো আমি গ্রুপে দিয়ে দিব এটা। বাড়ি কাজটা পাঠিয়ে আপনারা নেক্সট যে আমাদের ক্লাস হবে, যে বৃহস্পতিবার ক্লাস হবে 29 তারিখ, নেক্সট ক্লাসের আগে আপনারা বাড়ি কাজটা দিয়ে দিবেন, যেহেতু কালকে ক্লাসটা আমাদের হচ্ছে না। এটা ক্লাসটা ইনশাল্লাহ আমাদের 29 তারিখ হবে আর কি। আর এরপর থেকে আমাদের কন্টিনিউয়াসলি যেই স্কেডিউলে আমরা করি সেটা থাকবে। আর নেক্সট মান্থের শুরুতে যেটা বললাম 7 তারিখ, আমি আপনাদেরকে বলে দিব, ওটা এডিশনালি একটা এক্সট্রা ক্লাস হবে, ঠিক আছে? তো ভাইয়া ওটা 7 তারিখ তো বাংলাদেশে কোরবান, সেদিন ক্লাস করবো 7 কিভাবে? তারিখ তো মনে হয় ভাইয়া বাংলাদেশে ঈদুল আজহা হবে 7 তারিখের দিকে। জার্মানিতে ছুটি কোন দিন? 7 তারিখ না, 7 তারিখ হচ্ছে শনিবার, সম্ভবত 9 তারিখ। 6 তারিখ হবে ভাইয়া 9 তারিখ। জার্মানিতে। উম, হ্যাঁ 9 তারিখ, আচ্ছা। হ্যাঁ 9 তারিখ কি আপনাদের কোনো সমস্যা হবে ক্লাস করতে? 7 তারিখ যদি ঈদ হয়? না ভাইয়া। না না ভাইয়া। আচ্ছা তাহলে ঠিক আছে, সমস্যা নেই। আর যেহেতু 7 তারিখ ঈদ, তো 7 তারিখ ঈদ উপলক্ষে আমাদের ওই দিনের ক্লাসটা অফ থাকবে, সমস্যা নেই। যেহেতু আমাদের সামনে আরও একটা সপ্তাহ আছে, সেক্ষেত্রে আমরা ওটা নিয়ে কথা বলতে পারবো, সমস্যা নেই। নেক্সট উইক তো আমাদের তাহলে ক্লাস হবে হচ্ছে 29 তারিখ, 31 তারিখ, 1 তারিখ, মানে 31 আর 1 তারিখ তো যেহেতু আমাদের শনিবার রবিবার, ওটা তো কন্টিনিউয়াস ক্লাস হবে। আর কালকের যে ক্লাসটা আছে ওইটা আমাদের 29 তারিখে ইনশাল্লাহ হবে। অলরাইট, কারো কোনো প্রশ্ন আছে? আজকে ক্লাসটা আমরা ভালোভাবে সবাই বুঝতে পারছি কিনা জি আজকে? ভাইয়া, মানে আমার মানে একটা অফ টপিক না, মানে পরীক্ষা নিয়েই ধরেন এই যে আমাদের যে হোগেন টেস্টে যে ইয়াগুলা দিবে, হুম হুম মানে ধরেন মাঝে মানে আইনসে কি ওরকম ঘুরিয়ে গাড়িয়ে মানে প্রশ্ন করে, যেমন ধরেন একটা, এই যে আপনি বললেন এই যে কিওয়ার্ড গুলো আমাদের মনে রাখতে হবে, হুম বা এমনও বলতে পারে যে ধরেন কথার কথা এখানে ধরেন ওই বলবে যে ধরেন 10টা আম, হুম মানে হুম কথার কথা, ঠিক আছে। আবার অন্য লাইনে বললো, মানে প্রথম লাইনে বললো আমি 10টা আম নিব, আবার বললো যে ধরেন আমি 9টা আম নিব না। হুম। তো ধরেন প্রশ্নে আসলো কি ওই কয়টা আম নিব বললো। হ্যাঁ, তো এটা আপনি যেটা বলেছেন এটা খুবই কমন একটা ব্যাপার। প্রথমত হচ্ছে এখানে কোয়েশ্চেনের কিছু প্যাটার্ন থাকে, 15টা প্রশ্ন থাকবে, 15টার মধ্যে আমি বলবো হচ্ছে 8টা কি 9টা একদম খুবই সহজ প্রশ্ন থাকবে, সেটার অ্যান্সার সবাই করতে পারবে। মোটামুটি যারা মিনিমাম লেভেলও জানে জার্মান, তারাও অ্যান্সারগুলো করতে হবে। কিন্তু বাকি যে 5টা 6টা আছে, ওগুলো একটু লেভেল হাই উপরে থাকবে, এরপরে কিছু থাকবে একটু ডিফিকাল্ট থাকবে, এরপরে বাকি 3টা খুবই ডিফিকাল্ট থাকবে। খুবই ডিফিকাল্ট বলতে যারা A1 ভালো করে পারে তারা এগুলো অ্যান্সার করতে হবে। আপনি যেটা বললেন হয়তো তারা 3টে অপশনের কথা বলবে, যেমন বলবে যে, যেমন রেস্টুরেন্টে গিয়েছে, রেস্টুরেন্টে বলবে যে 3টে অপশন আছে, যেমন আপনি কি খাবেন আজকে, মুরগি খাবেন, গরু খাবেন, অথবা মাছ খাবেন। তো তখন সে বলবে যে ওয়েটার আসবে, ফর এক্সাম্পল এগুলো এরকমই হয়। ওয়েটার আসবে বলে আমাদের তো আজকে মুরগি আছে, আপনি মুরগিটা ট্রাই করেন। কিন্তু আমরা শুনেছি কিন্তু প্রথমে মুরগি, তারা মুরগির অ্যান্সার করে ফেললাম, হেনশন না। কিন্তু সে ও না, আমি তো আজকে মুরগি খাবো না, আমি আজকে গরু মাংস খাবো। তখন বলে যে ও ঠিক আছে, আনফর্চুনেটলি গরু মাংস আমাদের নেই, আমাদের শুধুমাত্র মাছ আছে আজকে। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মাছ খাবো। তার মানে আপনাকে বুঝতে হবে কখন সে কি বলছে, পুরো কনভারসেশনটা বুঝতে হবে, বোঝাটা ইম্পর্টেন্ট। এগুলো 2টা কি 3টা থাকে, খুব বেশি থাকে না। এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু না, সেটার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। তো সেটাও ইনশাল্লাহ আমরা 15টাতে যাতে 15টাই আমরা পাই, সেটা নিয়ে আমরা প্র্যাকটিস করতেছি, ইনশাল্লাহ পারবো আমরা, ভয় না পাওয়ার কিছু নেই। স্টেপ বাই স্টেপ, আস্তে 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 ইনশাল্লাহ সব কিছু পারবো আমরা। তবে আমি আপনাদেরকে যে জিনিসটা পড়াচ্ছি সেই জিনিসটা বাসায় আবার পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। আর যে জিনিসটা বলি যে এই জিনিসটা আপনারা দেখবেন, তার মানে ওইটা দেখাটা খুবই জরুরি, ঠিক আছে? তো আমি আগেও বলেছি, যারা মডেল টেস্টগুলো দেখেননি, লাস্ট ক্লাসে আমি যেটা পড়াইছিলাম টাইল আইন্সের জন্য, ওটা পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট, শেষ করবেন ওটা। ওটার পাশাপাশি
আম, আজকের অ্যাকুজেটিভটা ভালো করে দেখবেন, ক্লাসটা আবার প্রয়োজনে বোঝার চেষ্টা করবেন, বাড়ি কাজগুলো দিয়ে দিয়ে যেটা দিব সেটা আবার ভালো করে বোঝার অ্যান্সার করার চেষ্টা করবেন, তাহলে আস্তে আস্তে ইনশাল্লাহ সব কিছু হবে। আর আমি তো আপনাদেরকে অলরেডি রেকর্ডিংগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে? রেকর্ডিংগুলো আছেন আপনার কাছে, আপনাদের সবার কাছে আমি লিঙ্কটা পাঠিয়ে দিয়েছিলাম। তো লিঙ্ক থেকে আপনারা চাইলে রেকর্ডিংগুলো নিজেদের মতো প্র্যাকটিস করতে পারবেন। ভাইয়া, গত ক্লাসের মডেল টেস্টটা কি ওই ভিডিওর ভিতরে? আমি আসলে ওটা করিনি। না, সেটা আমি পিডিএফ দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। পিডিএফ এর জন্য আমাদের আলাদা একটা গ্রুপ আছে না, মানে শুধুমাত্র পিডিএফ এবং ক্লাসের রেকর্ড দেওয়ার জন্য যে ও লিঙ্ক। আচ্ছা ভাই, ওটা চেক করা হয়নি। দুইটা, ওখানে আমাদের দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে শুধুমাত্র বাড়ি কাজের জন্য, আরেকটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট যে ম্যাটেরিয়ালসগুলো আছে এবং ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন, ইম্পর্টেন্ট কথাবার্তার জন্য শুধুমাত্র ওখানে ওইটা আলাদা করে রাখছি, যাতে ওখানে সহজে কেউ ঢুকলে খুব সহজে সব ইনফরমেশন খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যায়, অনেক উপরে যাতে না যেতে হয়। ওটা একটু দেখে নিন। ভাই, আমার কাছে ওটা তো নোটিফিকেশন আসে নাই হোয়াটসঅ্যাপ ওই পিডিএফ এরটা, হুম, এজন্য মনে হয় পাইনি। আম, এটা থাকার কথা, তাদের বাকি বাকি সবাই পেয়েছেন না? এটা পাওয়ার তো কথা। রাজীব ভাই, আপনি সম্ভবত করেছিলেন বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, গ্রুপে দেয়া আছে। আচ্ছা, গ্রুপে দেওয়া থাকলে আপনি একটু দেখতে হবে ভাই, গ্রুপে কোন জায়গায় আছে গ্রুপে। হ্যাঁ, ওইটা আপনি জাস্ট দুইটা মেসেজ উপরে দেখলে আপনি দেখতে পারবেন, সমস্যা নেই। আমি একটু পরে যে ক্লাসে লিঙ্ক দিয়ে দিলে ওখান থেকে আপনি একটু উপরে গেলে দেখতে পারবেন, সমস্যা নেই। অলরাইট, আর কারো কোনো প্রশ্ন? ওকে, যদি প্রশ্ন না থাকে তাহলে আমাদের নেক্সট ক্লাস হবে ইনশাল্লাহ 29 তারিখ, বৃহস্পতিবার।